শেয়ার দিয়ে দিয়েন, আমিও দিয়ে দিতেছি, আমার তো দেওয়া ছিলই, আপনার প্রোফাইল থেকেও দিয়েন পারলে, আর আমাদের ছায়ানটের গ্রুপটা তো দিতে পারেন। দিয়ে দিয়েন, আমিও দিয়ে দিতেছি, আমার দেওয়া ছিলই, আপনার প্রোফাইল থেকেও দিয়েন। আচ্ছা, আমরা তো লাইভে আছি মুহূর্তে নাকি শোয়েব ভাই? দেখাচ্ছে, লাইভে দেখাচ্ছে। আচ্ছা, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আসসালামু আলাইকুম সবাইকে, আর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আজকে মূলত আমাদের সাথে আছেন আমাদের তরুণ প্রজন্মের একজন খুব সম্ভাবনাময় একজন সাহিত্যিক। আমি সাহিত্যিকই বলবো, যদিও উনি তার প্রথম আত্মপ্রকাশ ঘটেছে একটি কবিতার বইয়ের মাধ্যমে এবারের বই মেলায়, কিন্তু আমি তাকে সাহিত্যিকই বলবো এই কারণে, কারণ তার লেখালেখি আমি অনেকদিন ধরেই ব্যক্তিগতভাবে ফলো করি। তো যার কারণে আমি জানি যে উনি শুধুমাত্র কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, ভবিষ্যতে ইনশাল্লাহ ওনাকে আমরা আরো বড় পরিসরে সাহিত্যিক বা ঔপন্যাসিক হিসেবে ওনার আত্মপ্রকাশ ঘটবে। তো আমি পরিচয় করে দিচ্ছি শোয়েব আল হাসান ভাইয়ের সাথে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন সবাই? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সাদমান হাবিব ভাই। আপনাকে কি বলবো, আসলে বলার কিছু নেই। যারা হয়তো বা চিনেন না তারা তাদের জন্য বলি, সাদমান হাবিব ভাই, শুভ ভাই হচ্ছে আমরা একসাথে সায়ানটে আমাদের পরিচয়, আমরা একসাথে ক্লাস করেছি, কবিতার ক্লাস, এবং সেখান থেকেই সাদমান হাবিব ভাই আমার খুব পছন্দের একজন মানুষ এবং পছন্দের একজন আবৃত্তিকার। উনি খুব সুন্দর আবৃত্তি করতে পারে। আমি প্রথম যখন হাবিব ভাইয়ের আবৃত্তি শুনতাম, মানে আমি থ হয়ে যেতাম, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে আবৃত্তি করতে পারে। না না না, শুভ ভাই, আমি সত্যি সিরিয়াসলি বলছি, আপনার আবৃত্তির ফ্যান আমি, আপনার আবৃত্তি আমার খুব পছন্দ। এবং সাদমান হাবিব ভাই মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, বিভিন্ন গুণে গুণান্বিত, তিনি নিজেও লেখালেখির সাথে জড়িত আছেন। প্রোগ্রামের গেস্ট আপনি, আপনাকে একটু পরিচয় করে দিলাম যাতে মানুষজন মানে আপনাকে বুঝতে পারে আসলে আপনি কে। আচ্ছা, থ্যাংক ইউ শোয়েব ভাই। তো আমি আসলে আমাদের আজকে প্রোগ্রামের মূল যে অতিথি, মানে ওনার কথা শুনে মনে হতে পারে অতিথি মনে হয় আমি, কিন্তু আসলে তা না। মূল অতিথি হচ্ছে শোয়েব ভাই, উনি নিজেই। উনি খুব বিনয়ী একজন মানুষ এবং খুবই আন্তরিক একজন মানুষ, যার কারণে উনি আসলে এভাবে বলছেন। তো আমি ওনার পরিচয়টা একটু দিতে চাই ওনার বই থেকেই প্রথমে। তো এবারের বই মেলায় ওনার প্রথম বই এক কাপ অভিমানী চা, এই বইটা এবার প্রকাশিত হয়েছে বই মেলায়। সবাই মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আড্ডায়। তো অলরেডি তো আমরা কয়েকজন আমরা দেখতে পাচ্ছি শোয়েব ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, মোটামুটি প্রায় 5-6 জনের মতো জয়েন করেছে। তো হোপফুলি যে আরো সময়ের সাথে সাথে আমরা আরো কিছু মানুষকে পেয়ে যাব। অনেকেই তো আমাদের জয়েনিং দিয়ে রেখেছেন গতকালকে থেকে দেখলাম। তো এই বইটি এবার বইমেলায় প্রকাশিত হয়েছে এক কাপ অভিমানী চা নামে, শোয়েব আল হাসানের ভাইয়ের বই, প্রথম বই। তো সেই বই থেকেই আমি তার পরিচিতি পর্বটা, বইয়ের একদম যেখানে যে জায়গাটাতে রাইটারের পরিচয় থাকে সাধারণত লেখা থাকে পেছনে, সেখান থেকে আমি কয়েকটা লাইন পড়তে যাচ্ছি তার সম্পর্কে, যাতে আমাদের উপস্থিত দর্শক শ্রোতাদের বুঝতে সুবিধা হয়, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে। শোয়েব আল হাসান একজন সৃষ্টিশীল ও স্বপ্নবাজ মানুষ। জন্ম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতক করেছেন আন্তর্জাতিক ব্যবসায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, আর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মোটামুটি একসাথে এমবিএ করেছিলাম। তো মাঝে মধ্যে আপনার সাথে দেখা হইতো, আমার দেখা দুটো লেগে যেত মাথায় মাথায়, আরে হাবিব ভাই আপনি। মাঝে মাঝে দেখা হয়েছে। তো পড়াশোনা শেষ করে বর্তমানে একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন। ক্লাস 7-এ দেয়াল পত্রিকায় লেখা জমা দেওয়ার মাধ্যমে তার লেখালেখি শুরু, এরপর আর থেমে থাকেননি। অসংখ্য কবিতা, ছোট গল্প, গান, নাটক, চিত্রনাট্য আর উপন্যাসে চলেছে তার অবাধ বিচরণ। ছায়ানটে কবিতার আসরে
গভীর মনোযোগী ছাত্রও ছিলেন এক সময়। যেটা উনি বলছিলেন, আমাদের দুজনেরই পরিচয় আসলে ছায়ানটের কণ্ঠশীলনে কবিতার পাঠের একটি প্রোগ্রাম থেকে, একটি কোর্স থেকে আসলে মূলত সেখান থেকে আমাদের পরিচয়। তো প্রায় আমরা 2017 সালে, যদি আমি ভুল না করে থাকি 2017 সালে, আমার অবশ্য ভুল করার কোনো কারণ নাই, 2017 সালে এটা আমরা ছায়ানটে একসাথে ক্লাস করেছি। তো তখন থেকে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, এবং যেটা ওনার লেখা আছে যে অসংখ্য গল্প কবিতা, আমি তখন থেকেই উনি ফেসবুকে লেখালেখি করেন, তো আমি তার লেখালেখি গুলো পড়ি, আর আমি নিজেও যেহেতু টুকটাক লেখালেখির চেষ্টা করি, ওনার মতো ভালো পারি না, তারপর টুকটাক যেহেতু চেষ্টা করি, অনেক ভালো লেখেন, আপনার ফ্যান আমি তো বললাম সেটা, আমি আপনার ফ্যান। কাজে আমি ওনার লেখাগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছি, এবং আমি তখন থেকেই আসলে তাকে আমি দেখা হলে বলতাম যে শোয়েব আপনার বই কবে প্রকাশিত হবে। আমি জানি না ওনার মনে আছে কিনা। হ্যাঁ তো হ্যাঁ বলতেন মাঝে মধ্যে। এর বাইরেও উনি আসলে একজন আমি যেটা উনি বলছিলেন আমার সম্পর্কে, কিন্তু আসলে কথাটা হবে ওনার সম্পর্কে, যে উনি বহুমুখী প্রতিভাধারী একজন মানুষ, প্রতিভার অধিকারী। তো একজন মানুষ, উনি একই সাথে আসলে গল্প, গান, গল্প, কবিতা বা গানের বাইরে নাটক, এগুলোর বাইরেও উনি ছোট নাটক, চিত্রনাট্য লেখালেখি করেন। আমি যতদূর জানি উনি স্ক্রিপ্টও লেখেন, এবং ওনার কিছু শর্ট ফিল্মও কিছু এক্সিবিশনেও গিয়েছে, এবং কিছু শর্ট ফিল্ম উনি বানিয়েছেন, যেগুলো আমরা অনলাইনে ওনার ইউটিউব চ্যানেলে গেলে পাবে সবাই। আমি এই ফাঁকে একটু ওনার ইউটিউব চ্যানেলটার সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছিলাম সবাইকে, তো যাতে পরবর্তীতে কেউ যদি তার ব্যাপারে আরো জানতে আগ্রহী থাকে, তবে তার ইউটিউব চ্যানেলটা হচ্ছে শোয়েব আল হাসান নামেই, ইউটিউবে গেলে পাওয়া যাবে। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে সবাই দেখতে সুবিধা হবে। শোয়েব ভাই, এটি তো আপনার চ্যানেল, তাই না? আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লে লিস্ট দেখাচ্ছে। হ্যাঁ, শোয়েব আল হাসান নামে এই চ্যানেলে যে আপনি আমার এখানে সাবস্ক্রাইব করা যেতে পারে। তো ওনার অনেক সাবস্ক্রাইবার আছে, আমি যদি একটু দেখে নেই। তো আপনারা আজকে যারা যারা প্রোগ্রামটি দেখবেন, তাদের কাছেও অনুরোধ থাকবে যে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো কিছু কন্টেন্ট উনি বানান, শুধু কবিতা বা শুধু লেখালেখির বাইরেও। যে দেখা যাচ্ছে উনি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলেন ঈদ উপলক্ষে, বাক্সবন্দি শহর, ওনার চ্যানেলে এটা। এটা গত ঈদে, রোজার ঈদে বানানো ছিল। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে শুভ ভাই। আচ্ছা, হ্যাঁ, আমরা ঘটনাটা শুনতে চাচ্ছি, প্লিজ। গতবার যখন গতবারের লকডাউনটা কিন্তু অনেক স্ট্রিক্ট ছিল, মানে এবারে লকডাউনে যেমন মানুষ সবাই ঘরের মধ্যে আছে, গতবার জি। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। গতবার কিন্তু আমরা, আপনি জানেন যে আমরা সবাই মানে কি বলে, খুবই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এবং সবাই অনেক বেশি ভীত ছিল। তো তখন আমার মাথায় আসলো যে ঘরে বসে, আমরা তো সবসময় কাজ করি বাইরে, ক্যামেরা লাইট, ক্যামেরা সবকিছু নিয়ে। তো চিন্তা করলাম যে এটা আমরা নিজেরা ঘরে বসে করলে কেমন হয়। তো আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে ওরা বলতেছিল হ্যাঁ এটা ভালো আইডিয়া। তো মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার যে আমি এই শর্ট ফিল্মটা বানাই, যেখানে আমার উপস্থিতি নাই, শুধুমাত্র ফোনে এবং ভিডিও কলে ডিরেকশন দেয়, এবং প্রত্যেকটা মানুষ মানে এক মানে যে যার মতো করে ক্যামেরাটা রেখে যে যার বাসায় শুট করছে, এবং খুবই ইন্টারেস্টিং ছিল এটা। এবং যারা যারা দেখেননি তারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন, বাক্সবন্দি শহর। আশা করি ভালো লাগবে। তো জি। এটা বানানোর আসলে একটা অন্যরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। এখনো মনে হলে মনে হয় যে কি একটা সময় পার করেছি আমরা। আচ্ছা, খুব হ্যাঁ, গতবারের লকডাউনের অভিজ্ঞতাটা আসলেই আমাদের জন্য, একেবারে সবার জন্য খুব নতুন ছিল, এবং তখন আসলে একদম এই ধরনের কন্টেন্ট ছাড়া আসলে আমাদের, এবার আমরা যেমন অনেকটাই অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তখন হ্যাঁ আসলে আমাদের পরবর্তী জীবনে আসলে আমাদেরকে টোটালি ডিপেন্ড করতে হয়েছে, নির্ভর করতে হয়েছে এই ধরনের কন্টেন্ট গুলোর উপরে। ইউটিউবে নাটক দেখা, বা আমি নিজেও নাটক, সিনেমা এগুলো দেখে আসলে সময় কাটাতে হয়েছে বেশিরভাগ সময়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শোয়েব ভাই, আপনার কাছে প্রথমেই আমার যেই দর্শক শ্রোতাদের জানার উদ্দেশ্যে আমি যে প্রশ্নটা সবার আগে করতে চাই, যেটা আমার নিজের মনে একটা কৌতূহল, যে এক কাপ অভিমানী চা কেন, মানে বইয়ের নামকরণের পেছনের কারণটা কি? আমরা জানি যে আসলে অভিমান শব্দটা একটা খুব বিশেষ একটা শব্দ, খুব অভিনব একটা বাংলা শব্দ, আমি যদি বলি ইউনিক একটা বাংলা শব্দ, যেটা কিনা কিন্তু আসলে আমি যতদূর জানি, আমি যদি ভুল না হয়ে থাকি, এটার কিন্তু কোনো ইংরেজি পরিভাষা নাই। ইংরেজিতে এটার কোনো সিনোনিমাস ওয়ার্ড কিন্তু ঠিক মতো পাওয়া যায় না খুঁজলে। আপনি যদি দেখেন, কখনো অভিমান শব্দের কোনো কিন্তু সরাসরি ইংরেজি নাই। আপনি রাগের ইংরেজি পাবেন, বা আপনি হ্যাঁ, ঠিক। অনেক কিছুই পাবেন, কিন্তু আপনি অভিমানটাকে যেটা বুঝায়, যেটা আমাদের
একমাত্র আমার মনে হয় বাঙালি বা আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের মধ্যেই যে এই অভিমানের যে ইমোশনটা, অভিমান নামে যে একটা ইমোশন আছে, এটা হয়তো বা আমার ধারণা যে এটা পৃথিবীর অন্যান্য জাতি বা বিশেষ করে ইংরেজদের কাছে হয়তো বা এই জিনিসটা খুব একটা অতটা না, যার কারণে এটা শুধু আমার কথা বলছি আমি তা না। এবার আমি বইমেলা আরেকটা, আপনার বইয়ের পাশাপাশি আমি আরেকটা বই কিনেছি, সেটা হচ্ছে তাহসান খানের, আমাদের যে সঙ্গীত শিল্পী জনপ্রিয় তাহসানের অনুভূতির, আমি যদি অভিধান। হ্যাঁ অনুভূতির, অনুভূতির অভিধান। হ্যাঁ অনুভূতির অভিধান নামে একটি বই। তো ওখানেও তিনি এই এই কোইন্সিডেন্টালি এই কথাটা বলেছেন যে অভিমান শব্দটা নিয়ে একটা ওনার একটা ব্যাখ্যা ছিল, ওখানেই লেখা ছিল যে পৃথিবীর অন্য কোনো জাতির কাছে হয়তো বা অভিমান শব্দটার সাথে এতটা তারা পরিচিত না, কিন্তু বাংলাদেশের মানুষ বা বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষদের কাছে এটা খুব পরিচিত। আমরা যদি বাংলা সংস্কৃতি বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সংস্কৃতিতে দেখি যে অভিমানটা নিয়ে অনেক উপন্যাস, গল্প এবং সাহিত্য চর্চার পাশাপাশি নাটক, সিনেমাতেও আমরা এর যথেষ্ট উদাহরণ পেয়েছি। কিন্তু আমার যেটা জানার বিষয় ছিল যে আপনার বইটার নাম কেন এক কাপ অভিমানী চা, কারণ চা কিভাবে আবার অভিমানী হয়? আপনি আপনার ব্যাখ্যাটা বলেন আগে, আমি আপনার কাছে জানতে চাই, তারপরে আমি বলবো যে আমি আপনাকে জিজ্ঞেস করার আগে আমার একটা ধারণা ছিল যে কেন এটা নামকরণ হতে পারে। যদি মিলে যায় তাহলে তো হলো, আর যদি মিলে না যায় আপনার সাথে তাহলে আমি সেটাও আমি বলবো যে পাঠক হিসেবে আমার কাছে কি মনে হয়েছে বইটা পড়ার আগে। তো বইটার প্রথমে নাম আমি আসলে যখন নাম দিব তখন চিন্তা করছিলাম যে আসলে কি নাম দেয়া যায়। আমার অনেকগুলো পছন্দের নাম ছিল। তো তার মধ্যে প্রথম দিকেই আমার মানে আমার মাথায় যেটা ছিল যে জোনাক ফুলের জ্যোৎস্না বিলাস নামে আমার নামটা অনেকদিন ধরে মাথায় ঘুরঘুর করছিল যে আমি এই নামটা দিব, জোনাক ফুলের জ্যোৎস্না বিলাস। যদিও এই নামটা আমার শর্ট লিস্ট আছে, হয়তো বা নেক্সট কোনো বইয়ের নাম আমি এটা দিব, জোনাক ফুলের জ্যোৎস্না বিলাস। তো এই নামটা আমার মাথার মধ্যে ঘুরছিল। তো মনোভূত হচ্ছিল না এক্স্যাক্টলি, মানে তখনও আসলে সার্চ করছিলাম যে কি দিব এরকম। তো আপনি হয়তো বা যদি বইটা পড়েন তাহলে হয়তো বা প্রথমেই দেখতে পারবেন যে উৎসর্গপত্রে যার নাম দেওয়া আছে সাগরিকা নাসরিন আপু। তো আপুরও এবার 19তম বই এসছে আর কি বইমেলাতে। বইয়ের নাম হচ্ছে জ্যোৎস্নাময়ী। তো মজার ব্যাপার হচ্ছে জ্যোৎস্নাময়ী বইতে কিন্তু আপু আবার আমার লাইফকে নিয়ে লিখেছে ওখানে। ওখানে হচ্ছে আমার মেইন চরিত্রটাই আমাকে নিয়ে লিখেছে, হ্যাঁ। তো ওই চরিত্রে ডিরেক্টলি আমার নাম ইউজ করেছে, শোয়েব আল হাসান। তো ওই বইটা প্রকাশ হওয়ার আগে আপু আমাকে বারবার আমার সাথে কথা বলতো, জানতে চাইতো বিভিন্ন বিষয় সম্পর্কে। তো একদিন আমি আপুর বাসায় মানে ফাইনাল প্রিন্টে যাওয়ার আগে আমি চেক করছিলাম আর কি যে সব ঠিকঠাক আছে কিনা। তো আপুর বাসায় মিরপুরে। তো ওইখানে আপু যেহেতু আমার লাইফস্টাইল নিয়ে ওখানে লিখেছে, আমার নাম ব্যবহার করেছে, সুতরাং স্বাভাবিকভাবে আমার লেখালেখিটাও ওখানে চলে এসেছে। তো এক কাপ অভিমানীটা আমার একটা কবিতার নাম আছে, এটা আমি 2018 সালের দিকে মেবি লিখেছিলাম। হ্যাঁ, 2018 সালের দিকে, 18 সালের প্রথম দিকে হয়তো বা লিখেছিলাম। তো আপু উনার ওই উপন্যাসের মধ্যে আমার এই এক কাপ অভিমানী চায়ের প্রসঙ্গটা টেনে আনছে, মানে লেখার মধ্যে নিয়ে আসছে। তো আমি পড়তে পড়তে হঠাৎ করে আপুরে বললাম যে আপু, এক কাপ অভিমানী চা আপনি এটা আমার কবিতার নামটা এখানে কেন ইউজ করলেন? তো বললো যে তোমার যতগুলো কবিতার নাম আছে তার মধ্যে এই কবিতাটার নামটা আমার খুব ভালো লাগছে, এই জন্য আমি তোমার এই কবিতাটার নাম আমি এখানে ইউজ করছি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে বাহ, নামটা কেমন হয়, নামটা তো মন্দ না। তো পরবর্তীতে ওইটা আমার মাথার মধ্যে ঢুকে গেল। এরপরে ওইটা শেষ করার পরে পরবর্তীতে বাসায় আসার পরে আমি পেজে একটা পোল করেছিলাম, শুভ ভাই। আমি ওখানে 5টা নাম দিয়েছিলাম। 5টা নাম দিয়ে বলেছিলাম যে কোন নামটা আমার প্রথম বইয়ের জন্য, আমরা মানে আমার যারা আছেন পেজে তাদের জিজ্ঞেস করেছিলাম কোন নামটা দিলে ভালো হয় আর কি। তো তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছিল একটা অভিমানী চা। হ্যাঁ, একটা অভিমানী চা এই নামটা। পরবর্তীতে চিন্তা করলাম বাহ, যেহেতু এই নাম আমার একটা কবিতা আছে এবং অনেক মানুষ পছন্দ করেছে এই নামটা, আর নামটা আসলে কবিতার সাথে যায় এরকম একটা ব্যাপার। আর এক কাপ অভিমানী চা, আমি যখন এই কবিতাটা লিখেছিলাম সেটার একটা ব্যাকগ্রাউন্ড বলি। যে সেটার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল যে আমি অফিস থেকে বের হয়েছি, যে প্রত্যেকদিন চা খাই একটা দোকানে গিয়ে, অথচ ওই দিন আমি চা খেতে পাই নাই। মানে ঝুম বৃষ্টি, বৃষ্টিতে সমস্ত কিছু উল্টে পাল্টে যাচ্ছে। যে যার মতো রাস্তা, ধানমন্ডি থাকতাম আমি তখন, রাস্তা ছেড়ে পালাচ্ছে। আমি যে দোকানে চা খাই সে চায়ের দোকানদার ঝাঁপ ফেলে সেও দৌড়ে চলে যাচ্ছে। তো তখন আমার মানে দাঁড়িয়ে থেকে তখন আমার ভিতরে একটা কি বলে ওই প্রকৃতির প্রতি, বৃষ্টির প্রতি কেন জানি একটা অভিমান জমা হলো, বুঝছেন? যে তখন আমি বৃষ্টির মধ্যে তখন আমি কিন্তু কোনো রিক্সা নেই নাই, আমি হাঁটা শুরু করলাম আকাশের দিকে তাকায়, ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি, আমি হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি। মানে ওই সময়কার ওই অনুভূতিটা আসলে একটু অন্যরকম ছিল। এবং বাসায় গিয়ে আমি শাওয়ারটা নিয়ে আমি লিখতে বসি, এবং সেই কবিতাটার নামই ছিল এক কাপ অভিমানিতা।
ওই যে এত সব আনুষঙ্গিক বিষয় সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, বুঝছেন? এই সবকিছু মিলে পরবর্তীতে আমি একটা অভিমানী চা নামে দুইটা কবিতা লিখি, যেহেতু এই বইটার নামে একটা অভিমানী চা। পরবর্তীতে এই জন্য পরবর্তীতে সবার সাথে আলোচনা করে এই নামটা দেওয়া হলো। এই আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড কাহিনী, এর বেশি আর কিছু নাই। আচ্ছা, এবার আপনার অসাধারণ। যুক্তিটা শুনি, আপনার ব্যাখ্যাটা শুনি। আচ্ছা, আমি তো এই গল্পটা জানতাম না, কিন্তু আমি যখন আসলে আপনার বইয়ের নামকরণটা আমি দেখি প্রথম, আমি তো আসলে বইটা কিনেছি কিছুদিন আগে, মানে আপনার বইমেলা শেষ হয়ে যাওয়ার পর। আনফরচুনেটলি আপনি জানেন যে বইমেলা আমি গিয়েছিলাম, কিন্তু আসলে তখন লকডাউনের কারণে আসলে বইমেলা প্রায় 5টার দিকে বন্ধ করে দিল, তো আমার একটু দেরি হয়ে গেছিল, তো আপনার সাথে কথা হলো। তো তারপরে আমি চিন্তা করলাম যে শোয়েব ভাইয়ের বইটা আমি কিভাবে পাই, তো আপনি তখন রকমারি.com এর যেই লিঙ্কটা আমাকে দিলেন, তো আমি সেটা পাঠকদের সাথেও মানে দর্শকদের সাথেও আমি সেটা শেয়ার করব, যারা বইটা পড়তে যদি যারা এখনো বইটি কিনেন নাই কিন্তু বইটি পড়তে ইন্টারেস্টেড, তাদের জন্য আমি শেয়ার করব। কিন্তু আমি যখন এটা বইটা কিনলাম তার আগ পর্যন্ত আমি খালি আমার মাথায় একটা জিনিস চিন্তা করছি যে আচ্ছা, আমি বইয়ের নাম অভিমানী চা দিল কেন? আবার প্রচ্ছদটা আমার খুব মানে একটু খুবই সুন্দর লেগেছে এবং একটু একটু ইউনিক কিছু মনে হয়েছে, যে একটু অন্যরকম। আমরা যদি প্রচ্ছদটা দেখি, যে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে চা কেন একটা অভিমান করে? একটা কাপ থেকে একটা চায়ের চা নেওয়ার জন্য মনে হচ্ছে একজন হাত পেতে বসে আছে, যে হাত হাত বাড়িয়ে রাখছে যে আমাকে এক কাপ চা দাও, মানে এই ধরনের একটা ছবি। তো আমি যেটা ভেবেছি যে এটা আমার একদম সম্পূর্ণ আমার একদম নিজস্ব একটা কল্পনা থেকে আমি ভেবেছি ব্যাপারটা এরকম হলেও হতে পারে যে আহ, সাধারণত যেটা হয় যে আমরা যারা লেখালেখি করি, তো সেটা কবিতা বা সাহিত্যিক ঔপন্যাসিক যেই হোক, যখন একজন লেখক লিখে তার কিন্তু একটা বেশিরভাগ লেখকের ক্ষেত্রে কিন্তু চা কিন্তু খুব মানে বড় একটা অনুষঙ্গ তার লেখালেখির ক্ষেত্রে। আহ, জানতাম জানতাম এটা হ্যাঁ, চা থাকতেই হবে। বা কফি বা সাধারণত চাই দেখা যায় আমাদের দেশের প্রেক্ষাপটে চাটাই বেশি লেখকরা প্রেফার করে। তো আমার কাছে মনে হয়েছে যে যখন একজন লেখক, আমি নিজে ব্যক্তিগতভাবে, যে যখন একটা লেখার মধ্যে ঢুকে যায়, তো হয়তো দেখা যায় যে তার সামনে হয়তো চায়ের কাপটা পড়ে আছে, তাকে হয়তো চা দেওয়া হয়েছে যে চা খাওয়ার জন্য, কিন্তু সেই চাটা হয়তো দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু লেখক তার লেখার মধ্যে বা কবিতার মধ্যে এতটাই ডুবে গেছে, এতটাই মগ্ন হয়ে গেছে যে সেই চাটা হয়তো বা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তার হয়তো বা নজর নাই, সেদিকে তার খেয়াল নাই। যদিও তার চা তার খুব প্রিয় একটা জিনিস, কিন্তু তার হ্যাঁ, চাইতে বেশি প্রিয় হতো তার লেখাটা। তো সেই ক্ষেত্রে হয়তো সেই চায়ের কাপটা তার নিজের ভাষায় সে মানে তার কাছে মনে হচ্ছে চায়ের কাপটার কাছে অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এটা হলো সে একজন অভিমানী এক কাপ চা, তার লেখকের প্রতি তার এই অভিমানটা বা তার কবির প্রতি তার এই অভিমানটা। তো আমি এইভাবে ইন্টারপ্রেট করেছি। আমি জানতাম না যে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, বাট আমার আবার এইভাবে চিন্তা করে আমার কাছে মজা লেগেছে কল্পনা করতে, ভালোই লাগছে না, আমার কাছে। আপনার আপনার কথার সাথে একমত। এরকম অসংখ্যবার হয়েছে যে আমি চা বানিয়ে নিয়ে আসছি, আমি টেবিলের উপর রাখছি, আমি কোন একটা কাজ বা লেখালেখির মধ্যে আছি, হঠাৎ করে 2 ঘন্টা পর মনে পড়ছে ওরা আমি তো চায়ের কাপটা নিয়ে আসছিলাম। 2 ঘন্টা পর মনে পড়ছে, মানে এরকম অসংখ্যবার হয় আমার সাথে যে আমি চা বানিয়ে নিয়ে আসার পরে, কফি বানিয়ে নিয়ে আসার পরে, রাখার পরে 1 থেকে 1.5 ঘন্টা পর আমার মনে পড়ছে যে ও আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে আসলাম, কফি নিয়ে আসছিলাম। এরকম মাঝে মাঝে হয়। তো শোয়েব ভাই, আমি যদি আপনার যেহেতু আমরা আড্ডা দিচ্ছি, সাহিত্য আড্ডা, তো আমরা আমার একটা ইচ্ছা ছিল যে আহ, ফাঁকে ফাঁকে আমরা একটু মাঝে মাঝে আমরা একটু আপনার কবিতাও আমরা শুনবো। তো যেহেতু খুব কবিতার বই। ভালো হয়, খুব ভালো হয়। মানে আই উড রিকোয়েস্ট, আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু আমি আপনার আবৃত্তির ফ্যান, সেহেতু আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি বই থেকে কোন একটা কবিতা আবৃত্তি পাঠ করেন, তাহলে মানে আই উড ভেরি সো মাচ প্লিজ। রোজা রমজানের দিনে আপনি একটু এটা একটু কম করে বললে ভালো হয়, কারণ আসলে আপনার কবির আপনার ফ্যান হলাম আমি, আপনি বলছেন আমার ফ্যান আপনি, কিন্তু না না, আসলে আসলে শুভ ভাই, এখানে যারা যারা অডিয়েন্স হিসেবে যারা কালকে থেকে আমি আমি তো দেখছি, আমি তো পরশুদিন যখন শেয়ার দিলাম তারপর থেকে তো আমি দেখছি যে প্রায় অনেক মানুষ আসলে জয়েন করছে বা ইন্টারেস্টেড দিয়ে রাখছে, তো সবাই তো আপনার ফ্যান। এবং আপনার ফ্যান ফলোয়ার তো আমি প্রায় দেখলাম প্রায় 52,000 ফ্যান ফলোয়ারের আপনার ফেসবুক পেজ। তো প্রথম ভাই বই ভাই আমি ক্ষুদ্র মানুষ। প্রথম বই লেখার মাত্র এত বড় একটা ফ্যান বেজ নিয়ে একজন রাইটার, তা সে মানে তার কাছ থেকেই আসলে কবি বা যারা এখানে জয়েন করেছে, আমি আমি বিশ্বাস করি তারা বেশিরভাগই আপনার কাছ থেকেই আপনার স্বরচিত কবিতা শোনার অপেক্ষায় আছে। তো তারপরেও আপনি যেহেতু রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব আপনার কবিতা মাঝে মাঝে পড়ার। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু দর্শকরাও চাচ্ছে যে আপনি আপনার বই থেকে কবিতা পড়ুন। আমি জানি তারা বলে নাই হয়তো বা, কিন্তু আমি জানি, আই ক্যান ফিল ইট, যে তারাও চায় যে আপনি কবিতা পড়েন। তো আমরা যেহেতু কবিকেই পেয়েছি এখানে, তো কবির কাছ থেকে আমরা কবিতা শুনবো, তবে সেটা একটু পরে শুনি। তার আগে যেহেতু আপনি বলেছেন, আমি আপনার এক কাপ অভিমানী চা নামে যে বইটা, সেই নামের যে কবিতাটা, সেটাই আমি একটু তাহলে পড়ি। প্লিজ। আবৃত্তি
করবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক সেভাবে আবৃত্তির জন্য প্রস্তুত না, কিন্তু অন্তত কবিতা পাঠ বলা যায় সেক্ষেত্রে যে আমি করে চেষ্টা করে দেখতে পারি। জি। আচ্ছা, এক কাপ অভিমানী চা। কোনো এক মিষ্টি বিকেলে তোমাকে কোনো এক মিষ্টি বিকেল তোমাকে দিয়ে বলেছিলাম, তোমার মন খারাপ করা আকাশটা না হয় আমাকে দিও, বজ্র বৃষ্টি তুফান সব দিও, তবু তোমার মন খারাপ আমি চাইনি। তুমি কালো মেঘের মতো মুখ করে অভিমান করেছিলে, মনে আছে সে কথা? আমার সন্ধে কেটে রাত্রি আসে, আকাশ কাঁপে বজ্র ত্রাসে, তবু চোখের কোণে স্বপ্ন ভাসে। কোনো এক মিষ্টি বিকেল, দুজন মানুষ আর এক কাপ অভিমানী চা। যে বিকালে তোমাকে বলেছিলাম, তোমার মন খারাপ করা সন্ধেটা আমার, যে মেঘ তোমাকে কাঁদায় সে মেঘের জল আমার, যে রাতে জ্যোৎস্না নেই সেই অমানিসা আমার। এখন বৃষ্টি হলেই জানালার কাজ ঝাপসা হয়ে আসে। তুমি ভেবো না, আমি ভালোই থাকি, রাত্রি রাত্রি ভালোই কাটে। ওয়াও, থ্যাংক ইউ শুভ ভাই আমি ফর ইউর নাইস প্রেজেন্টেশন। আমি আসলে কথা বলতে আমি বর্তমান প্রজন্মের অনেক কবির কবিতায় আমি পড়েছি, বাট কিন্তু আপনার বই থেকে আমি কিছু কবিতা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সত্যি আপনার অনুভূতির যে অনুভূতি এবং কবিতা লেখার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি আমি কবিতা লেখায় উস্তাদ না, কবিতা আমি সাধারণত লিখি না কখনো, টুকটাক গল্প লেখা হলো, কবিতার ব্যাপারটা কেন জানি আমার মধ্যে হয়ে আসে না, কিন্তু কবিতা পড়তে ভালো লাগে, বাট লেখালেখি খুব একটা হয় না। জীবনে হয়তো একটা কি দুইটা কবিতা লিখেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার শব্দ ভান্ডার, বাংলা শব্দ ভান্ডার যেটা, সেটা খুব সমৃদ্ধ, যেটা কবিতা লেখার ক্ষেত্রে, কবি হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা গুণ বা স্কিল যদি আমি বলি। মানে আমি আর চেষ্টা করি আসলে একটা জিনিস যখন লিখি, তখন ব্যাপারটা এমন না যে আমি হুট করে চিন্তা করলাম আর লিখে ফেললাম। মানে আমি যখন চিন্তা করি একটা জিনিস লিখবো, ওটা নিয়ে আমি আসলে অনেক বিচার বিশ্লেষণ করি, আমি ওটা নিয়ে অনেক স্টাডি করি। আমি যে শব্দগুলো ভাবছি এবং ওই শব্দগুলো সব ঠিকঠাক আছে কিনা, আমি যেভাবে বসাচ্ছি, যেভাবে চিন্তা করছি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। যে আমার মাথার মধ্যে হুট করে একটা শব্দ আসলো আর আমি লাইনের মধ্যে ঢুকাই দিলাম, ব্যাপারটা তা না। যে আমি যেভাবে দিলাম, মানে যেভাবে বিন্যাস করছি, সেটা এক্স্যাক্টলি ঠিকঠাক মতো কাজ করছে কিনা, অর্থবহ হচ্ছে কিনা, ওইটা আসলে আমি চিন্তা করি। যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসলে ওইটা দিই, আদারওয়াইজ দিই না। সেটাই, আপনি যেটা বলেছেন আসলে এরকমই হওয়া উচিত কবিতা লেখার ক্ষেত্রে। তবে আপনার ক্ষেত্রে আমি যেটা মনে হয়েছে যে অনুভূতিগুলো প্রকাশের জন্য শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যথেষ্ট যত্নশীল ছিলেন। আমার আমি তো ধন্যবাদ। বইটা পড়লাম, সবগুলো কবিতাই মোটামুটি পড়া হয়েছে, তো আমার কাছে সেটা এই ব্যাপারটা আলাদাভাবে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এটা তো আমি আমার দিক থেকে বললাম, তো একজন কবি হিসেবে বা সাহিত্যিক হিসেবে আপনার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয়? মানে যদিও আপনি আহ, আহ, বলতে গেলে যে আপনার প্রথম বই প্রকাশিত হয়েছে, আপনি আহ, আহ, এখনো সামনে আপনার অনেকটা দূর পথ পাড়ি দেওয়া, আমরা চাই যে অনেক দূর আপনি যান এবং আরো অনেক বই প্রকাশিত হবে, কিন্তু আপনার কাছ থেকে যদি আমি শুনি, একজন তরুণ প্রজন্মের একজন উদীয়মান সাহিত্যিকের কাছ থেকে যদি আমি শুনতে চাই যে এই কবিতা লেখা বা লেখালেখির ক্ষেত্রে আসলে যদি নতুন কেউ একজন কবিতা লিখতে চায় বা কেউ একজন সাহিত্য রচনার ক্ষেত্রে আসতে চায়, তাহলে আপনার ব্যক্তিগত অভিমত কি বা ব্যক্তিগত মতামতটা কি, যে কি ধরনের ব্যাপারগুলো তার খেয়াল রাখা উচিত লেখালেখির ক্ষেত্রে, বা কি ধরনের গুণ তার থাকা উচিত, বা কি ধরনের কোন ব্যাপারগুলোতে তার একটু যত্নশীল হওয়া উচিত? বুঝতে পেরেছি, ধন্যবাদ শুভ ভাই। আসলে খুবই ইম্পর্টেন্ট একটা আপনি কোশ্চেন করেছেন। এই জিনিসটার, এই প্রশ্নটার মুখোমুখি আমি মনে হয় সবচেয়ে মানে বেশি হই। অনেকেই অসংখ্যবার আমাকে এই প্রশ্ন করেন। আমি আসলে তাদের সবাইকে বলি যে জিনিসটা হচ্ছে যে আমাদের মধ্যে আপনি হয়তোবা উম, লক্ষ্য করবেন শুভ ভাই, যে এক দুজন মানুষ হয়তোবা একটা দুইটা বই বই পড়ার পরে এরা লেখালেখিতে নেমে গেছে। এটা হুম, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি দেখবেন যে হয়তোবা সব মিলায় দুই চারটা বই পড়ছে, দুই চারটা বই পড়ার পরে সে এই ভাবছে ওয়াও, আমি তো এখন লিখতে পারবো। আমি লেখালেখি প্রথম শুরু করেছিলাম 2002 সালে। তার মানে এখন 2021 সালে এসে আমার প্রথম বই প্রকাশ হলো। আপনি চিন্তা করেন 2002 থেকে 2021, অলমোস্ট 20 বছর। 20 বছর। হ্যাঁ, হ্যাঁ, এই 20 বছর কিন্তু কখনো এমন হয় নাই যে আমি লেখালেখি বন্ধ করে দিয়েছি। মানে এখন পর্যন্ত আমার যত লেখা আছে, আমি এখন পর্যন্ত আমার যত পাণ্ডুলিপি আছে, আমি যদি চাই যে আমার সব লেখাগুলো প্রকাশ করব, আমি সব লেখাগুলো প্রকাশ করব না। কারণ ওগুলো আমার হচ্ছে ভিত্তি বা বেসমেন্ট। আমি যদি চিন্তা করি যে ওগুলো আমি প্রকাশ করব, তাহলে কমপক্ষে 15 থেকে 20টা বই কিন্তু হয়ে যাবে।
কম কমপক্ষে 15 থেকে 20টা বই কিন্তু হয়ে যাবে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখন সবার, আমাদের এই প্রজন্মের যারা আমরা আছি, বই বই পড়ার প্রতি অনীহা, এই জিনিসটা মানে আমার কাছে একটু মানে দুর্বলতা মনে হয়। যে তারা কি হয়, হয়তো বা কোনো একজন রাইটারের মানে লেখা পছন্দ হয়েছে, তার লেখাই বারবার পড়ছে। কিন্তু এটা এরকম করা উচিত না। আমার কাছে যেটা মনে হয় যে সব রাইটারের বই পড়া উচিত। যেমন সিনেমা, আপনি যখন দেখবেন যে একজন সিনেমা ভালো পরিচালক, তার সিনেমা আপনি দেখলেন, তার সিনেমা দেখতে বারবার মন চাবে, কিন্তু তার মানে কিন্তু এই না, আপনি নিজেও যদি একজন পরিচালক হতে চান, আপনাকে কিন্তু সবার নির্মাণই দেখতে হবে, তাহলে আপনার খাতগুলো বুঝতে পারবেন। ঠিক তেমনি একজন লেখক যিনি হবেন, তারও কিন্তু প্রত্যেকটা মানে ছোট হোক, বড় হোক, ভালো হোক, খারাপ হোক, সবার লেখা কিন্তু পড়া উচিত। যে সবার লেখা পড়লে তাহলে সে বুঝতে পারবে, সে ডিফারেন্স মানে ডিফারেন্সিয়েট করতে পারবে যে ভালো লেখা কি, খারাপ লেখা কি, কোন জায়গায় তার মানে শব্দের গাঁথনি কেমন হওয়া উচিত, কোন দিকে চিন্তা করা উচিত। অনেক বেশি ঘোরাঘুরি করা উচিত, এটা আমার বেশি মনে হয়। অনেক বেশি ঘোরাঘুরি করলে যেটা হয়, অনেক বেশি মানুষের সাথে মেশা উচিত, অনেক বেশি বই পড়া উচিত, অনেক বেশি জীবন পড়া উচিত। জীবন কিভাবে পড়ে, যে লাইক আমি আপনার সাথে না মিশলে কিন্তু আপনি বুঝতে পারবো না যে সাদমান শুভ ভাই মানুষ হিসেবে কেমন। হয়তো বা আপনার গল্পটা একটু অন্যরকম, একজন মানুষের সাথে মিশলে দেখবো যে না, তার গল্পটা একটু আরেক রকম। যারা ঘরকুনো টাইপের, এরা কিন্তু মানে তাদের জগৎটা, কারণ আপনি কল্পনা কল্পনা কতক্ষণ করবেন, কতক্ষণ চিন্তা করবেন। মনে করেন যে আমি চিন্তা করছি, হ্যাঁ, চিন্তার লেভেল আছে আমার, আমি অনেক দূর চিন্তা করতে পারি, কিন্তু একটা সময় এটা কিন্তু স্টপ হয়ে যাবে। এটাকে যদি আপনি এক্সপ্রেস করতে চান, তাহলে দুইটা উপায়, দুইটা না, আরো অনেক কয়েকটা উপায় আছে, তার মধ্যে আমি কয়েকটা বলছি। এক হচ্ছে অনেক অনেক বেশি বই পড়া, সব ধরনের রাইটার বই পড়া। আপনি যদি শুধুমাত্র কবিতাও লেখেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনার গল্পের বই পড়া উচিত, আপনার উপন্যাস পড়া উচিত, আপনার প্রবন্ধ পড়া উচিত, আপনার ভ্রমণ কাহিনী পড়া উচিত। বা আপনি যদি শুধুমাত্র উপন্যাস লেখেন, তাহলে আপনার অন্যান্য সমস্ত সেক্টরের বইগুলোই পড়া উচিত। বাট যেহেতু আমি শুধুমাত্র কবিতা না, আমি যেহেতু সব বিষয় লিখি, সুতরাং আমি চেষ্টা করি সব ধরনের, সব রাইটারের বই বই পড়ার জন্য, এটা একটা ফ্যাক্ট। আর বেশি বেশি জীবনবোধ, অন্য মানুষের গল্প জানা উচিত। অনেক বেশি ঘোরাঘুরি করলে এরকম মনে হয়েছে শুভ ভাই আমার কাছে, অনেক সময় আমি একটা ট্যুর দিয়ে আসার পর মনে হয়েছে ওয়াও, আমি আসলে এত কিছু শিখতে পারছি, যেটা হয়তো বা আমি লাস্ট 6 মাসে ক্লাসরুমে বসে বসে শিখতে পারি না। একটা ট্যুর দিয়ে আসার পর আমার কাছে যেটা মনে হয়েছে, মানে কিছু মানুষের সাথে মিশলে যেটা মনে হয়। তো মানুষের সাথে অনেক বেশি মেশা উচিত, মানুষের নিজস্ব মানে তাদের গল্প জানা উচিত, বোঝা উচিত, বেশি বেশি বই পড়া উচিত। এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে নিজের ইচ্ছা শক্তিটার থাকতে হবে সবচেয়ে বেশি, যে আমি লিখতে চাই, এই ইচ্ছা শক্তিটা থাকতে হবে সবার আগে। কারণ এই ইচ্ছা শক্তিটা যদি আপনার থাকে, এবং আমি আর যে গল্পগুলো বললাম, যে কথাগুলো বললাম, এগুলোর যদি কম্বিনেশন থাকে, তাহলে সে ডেফিনেটলি লিখতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় লেখাটা একটু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, হয়তোবা হবে যে আমাদের বইমেলাতে আপনি হয়তোবা দেখতে পারবেন যে অনেকে 2-1 বছরে অনেক সেলিব্রিটিরা আসে, হয়তোবা তাদের ফেস ভ্যালু আছে, এই কারণে একটা বই লিখছে। এই বই মেলায় যায় কিন্তু আর কাউকে আমি খুঁজে পাই না ওভাবে। হ্যাঁ, হয়তোবা তারা একটা দুইটা বই লেখার পর দেখবেন যে তারপরে আর খুঁজে পাচ্ছি না। বেসমেন্ট অনেক বেশি শক্ত হতে হবে, আর বেসমেন্ট শক্ত করার জন্য এই জিনিসগুলো মাস্ট, আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি। দারুণ দারুণ বলেছেন আপনি আপনার জায়গা থেকে। আম, আপনার দুইটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যে আপনি বললেন যে আহ, জীবনকে পড়া, যেটা খুব জীবন। জরুরি। আহ, আসলে অনেক রাইটারই আমি দেখেছি, অনেক বড় বড় লেখকরাই বলেছেন যে বই পড়াটা খুব দরকার। বই লিখতে হলে অবশ্যই প্রচুর বই পড়ে আসতে হবে, যেটা অবশ্যই, যেটা কিনা যেটার কোনো বিকল্প নাই। আমি নিজেও মনে করি প্রচুর বই পড়ার দরকার, এবং প্রচুর বিভিন্ন রকম লেখকের বিভিন্ন বই পড়লে, বিভিন্ন কবির বিভিন্ন কবিতা পড়লেই আমার মধ্যে সেই বোধটা তৈরি হবে একজন লেখক হিসেবে বা সাহিত্যিক হিসেবে বা কবি হিসেবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যেটা আরেকটা কথা বললেন, ওইটা হলো যে জীবনকে পড়া। বই পড়ার পাশাপাশি শুধু বই পড়লে কি হবে না, জীবনকেও পড়তে হবে, জীবন বোধটা তাহলে তৈরি হবে। জীবনকে পড়া কিভাবে, জীবনের নানান অভিজ্ঞতার মধ্যে যখন আমরা যাব, তখন সেই অভিজ্ঞতাগুলোকে আসলে উপলব্ধি করা। হতে পারে সেটা একটা দুঃখের গল্প, আমার জীবনে একটা দুঃখের একটা অভিজ্ঞতা বা কষ্টের অভিজ্ঞতা, কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যে যখন আমি যাচ্ছি, সেই অভিজ্ঞতাটা আমি উপলব্ধি করতে পারছি কিনা, সেটাকে সেখান থেকে আমি কি নিতে পারছি, ভালো মন্দ মিলিয়ে আমার ওখান থেকে নেওয়ার জায়গাটা কতটুকু। তো সেটাও একজন লেখককে কিন্তু আমি যদি আমার আমার একজন প্রিয় লেখকের কথাই বলি, যে কথার কথা, আমি যদি আমাদের অনেকের প্রিয় লেখক, বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ধারণা বেশিরভাগ আমাদের প্রজন্মের বেশিরভাগ তরুণ প্রজন্মের বেশিরভাগ লোকেরই হয়তো থাকবে প্রিয় লেখক হিসেবে হুমায়ুন আহমেদ স্যার। তো আমার নিজের, আমার হ্যাঁ, নিজের। ওনার কিন্তু প্রথম দিকের যে বইগুলো লেখা, প্রথম আমি যদি ভুল না করে থাকি, ওনার আত্মজীবনীতে আমি পড়েছি সম্ভবত, যে ওনার প্রথম দিকের বইগুলো, বিশেষ করে একদম প্রথম লেখা ওনার উপন্যাস হচ্ছে শঙ্খনীল কারাগার, কিন্তু প্রথম প্রকাশিত বই হচ্ছে হলো নন্দিত নরকে। হুম। তো সেই গল্পগুলোতে উনি
উনি কিন্তু ওনার নিজেকে কেন্দ্র করে, আমি চরিত্রটা রেখেছে, আমি খোকার চরিত্রটা ছিল খোকা, দুইটা বইতেই একই চরিত্র, আপনার যদি মনে থাকে, যদি আপনি খেয়াল করবেন দুইটা বইতেই চরিত্রগুলো প্রায় একই ছিল, নামগুলো একই ছিল, খোকা, রাবেয়া, হ্যাঁ। তো বোনদের নামের ক্ষেত্রেও এরকমই ছিল, কিন্তু ওই গল্পটাতে উনি নিজেকে রিলেট করে লেখার চেষ্টা করেছেন এবং উনি পরবর্তী স্বীকার করেছেন যে ওনার চারপাশে দেখা সরাসরি একজন লেখক তার সরাসরি তার নিজের জীবনের হুবহু ঘটনা তুলে দেন না, কিন্তু সেটা যেটা হয় যে তার নিজের জীবনের দেখা যে অভিজ্ঞতাগুলো বা নিজে যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে সে গিয়েছে, সেটা দিয়ে যখন সে লেখালেখিটা শুরু করে বা লেখালেখির মধ্যে যখন সেটাকে নিয়ে আসে সে, তখন সেটার সাথে একটা সত্যিকারের জীবন বোধের সাথে একটা লেখালেখির একটা সাহিত্য বোধের, সাহিত্য রসের যে একটা সমন্বয়, ওটা কিন্তু আরো বেশি শ্রোতার, দর্শক শ্রোতা তো না, পাঠকের কাছে বলবো, পাঠকের কাছে ওটা আরো বেশি রিলেভেন্ট মনে হয় বা আরো বেশি প্রাসঙ্গিক লাগে বা আরো বেশি তারা কানেক্ট করতে পারে। তো এই জায়গাটা খুব দরকার যে জীবনকে পড়া, এটা আমি একজন পাঠক হিসেবে যেটুকু বুঝি। আমার আসলে আপনার মতো হয়তো এত ভালো করে বলতে পারি নাই, কিন্তু আমার যেটা মনে হয়েছে আপনার এই দুইটা, আরেকটা পয়েন্ট হলো ভ্রমণ, আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো ঘোরাঘুরি করা বা ভ্রমণ। তো এটাও খুবই দরকারি, কারণ আমি যদি কখনো পাহাড়ে না উঠি, আমি যদি কখনো সমুদ্রের কাছে না যাই, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপে কখনো একটা একা একা একটা রাত আমি চুপচাপ দ্বীপের পাশে দ্বীপে বসে যদি আমি উপভোগ না করি এই নির্জনতাকে, এই একাকিত্বকে, একাকিত্বের মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে, যে বিউটিফুল লোনলিনেস। হ্যাঁ, তো সবসময় কিন্তু আমরা চারপাশে মানুষের মধ্যে থাকতে মজা পাই, আনন্দ বোধ করি, কিন্তু লেখকরা কিন্তু আসলে চারপাশে মানুষের মধ্যে যেমন থাকতে উপভোগ করে, আবার একাকিত্বটাকেও কিন্তু তারা খুব উপভোগ করার চেষ্টা করে, কারণ একাকিত্বের মধ্যে তারা কিন্তু তাদের মধ্যে এই রিয়েলাইজেশন গুলো বা উপলব্ধি গুলো কিন্তু কাজ করে ভালো মতো, তখন তারা তাদের মাথায় ওই লেখার আইডিয়া গুলো বা প্লট গুলো কিন্তু চলে আসে। তো জীবনকে পড়া, ভ্রমণ, এই দুইটাই আপনার কল্পনা দিয়ে আমি কিন্তু কখনোই পাহাড়ে যদি আমি কখনো না যাই, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি যদি কখনো পাহাড়ে না যাই, আমি কিন্তু আসলে যখন একটা লেখার মধ্যে পাহাড়ের দৃশ্য আনতে যাব, আমি কিন্তু আসলে কিছুটা হলেও সীমাবদ্ধ থাকবো ওই জায়গাটাতে, আমার শব্দ চয়নে আমার সীমাবদ্ধতা থাকবে, আমি সমুদ্রের ঢেউয়ের গর্জনটা আসলে ঠিক আমি যতই বই পড়ে জানি না কেন, যতই আমি মুভি দেখি, সিনেমা দেখি না কেন, কিন্তু আমার নিজস্ব যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু ওটা আসলে একটু ঘাটতি থেকে যায়, লেখার মধ্যে চলে আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা কথা বলেছেন, যেটা পয়েন্ট, বই একটা তো সবাই বলে যে বই পড়ার ব্যাপারটা, এটা সবসময় সব উপন্যাসিকরাই বলে গেছেন, কিন্তু আপনার এখান থেকে আমি দুইটা পয়েন্ট আমি ফিগার আউট করলাম, যেটা হলো যে একটা হচ্ছে যে ভ্রমণ, আর একটা হচ্ছে যে জীবনকে পড়া। আমি একটু অ্যাড করি শুভ ভাই, সেটা হচ্ছে আমার পরবর্তী একটা উপন্যাসের প্লট মাথার মধ্যে আসছে। আমি হঠাৎ করে সেটা একটা মানে গাড়িতে করে যখন অফিসে যাচ্ছিলাম, মানে আমি অলরেডি কয়েকটা উপন্যাসের লেখালেখির কাজ আমার চলতেছে। অলরেডি আমি 2012 সালে আমার প্রথম উপন্যাস লিখি। তো আরেকটা উপন্যাসের প্লট আমার মাথার মধ্যে যখন আসলো হঠাৎ করে, তো ওইটা নিয়ে আমি প্রাথমিকভাবে গল্প সাজাচ্ছিলাম যে আমি কিভাবে তৈরি করব। তো ওইখানকার যে মেইন চরিত্রটা, তো উনি কি হয় যে মানে উনি একজন মানে ঢাকায় কর্পোরেট জব করে। তো একটা সময় কি হয় মানে ঘটনার পরিপ্রেক্ষিতে উনি 1 মাসের ছুটি নেয়। 1 মাসের ছুটি নিয়ে উনি বান্দরবন চলে যাবে, এবং বান্দরবনে হচ্ছে একটা ইসের উপর, পাহাড়ের উপর একটা বাড়ি, এবং সেই বাড়িতে সে 1 সপ্তাহ থাকবে। মানে 1 সপ্তাহ না, আরো বেশি দিন, প্রায় 15 দিন 1 মাসের মতো সে থাকবে, মানে গল্পের যে চরিত্রটা। এইটা করার জন্য মানে এখন আমার সুযোগ পেলেই আগে আমি নিজে ওখানে যে 1 সপ্তাহ থাকতে চাই, আগে আমি দেখতে চাই। অলরেডি আমি আমার কিছু বন্ধুদের সাথে কথা বলেছি যে আপনি মানে ব্যবস্থা করে দেওয়ার জন্য, যে বান্দরবানের কোনো একটা পাহাড়ের উপর একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে আমি এই সামনের বর্ষা মৌসুমে আমি 1 সপ্তাহ থেকে আসতে চাই। মানে আমি নিজে আগে আসলে ফিল করে আসতে চাই ব্যাপারটা কেমন হবে। দেন ওখান থেকে আমি কিছু লেখা গুছিয়ে নিয়ে আসতে চাই, এবং পরবর্তীতে আমি ঢাকা আসার পরে ওই লেখাটা শেষ করতে চাই। ওই যে আপনাকে যেটা আমি বললাম, আমার মাথার মধ্যে যেহেতু প্লট আমি অলরেডি সেট করে ফেলেছি, সুতরাং আমি ওইখানে গিয়েই মানে আমি ঠিকঠাক মতো সাজিয়ে নিয়ে এসে দেন আমি ঢাকা এসে ওই লেখাটা শেষ করবো। চমৎকার চমৎকার আপনার আইডিয়া। আমারও মনে হয় যে এটা খুব ভালো হবে যদি আপনি ঘুরে আসেন, তাহলে আপনার লেখাটা আরো সমৃদ্ধ হবে, যেটা বলছিলাম। হ্যাঁ, কারণ আমি নিজে থাকতে চাই, দেখতে চাই আর কি। ওইখানকার রাত 2টার সময় পরিবেশটা কেমন হয় ওটা আমি দেখতে চাই, সূর্য ওঠাটা আমি দেখতে চাই, ওইখানকার সূর্যাস্তটা দেখতে চাই, আমি উনাদের সাথে মিলেমিশে রাতে একসাথে খেতে চাই। মানে আমার ভিতরকার যে কাহিনীটা আমি চিন্তা করছি, মানে তার ওই চিন্তা ভাবনার ভিতর থেকে আমার কাছে মনে হয়েছে যে ওনাদের সাথে আমি যদি অ্যাটলিস্ট 1 সপ্তাহ মিশে থাকতে পারি, তাহলে আমার জন্য লেখাটা আরো অনেক বেশি মানে সমৃদ্ধ হবে। এই জন্যই আর কি যাওয়া চিন্তা ভাবনা। দেখা যাক কতদূর কি, এখনো জানি না, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা দোয়া করি যে আপনি যেন খুব দ্রুত যেতে পারেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার এবার প্রথম, আপনি যেটা বললেন 2002 সাল থেকে আপনি লেখালেখি করছেন, কিন্তু
এই প্রথম 2021 সালের বই মেলায় আপনার প্রথম প্রকাশিত বই আমরা পেলাম হাতে। সেটা হচ্ছে যে একটি কবিতার বই, এক কাপ অভিমানী চা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার কাছে আমার যে আমরা যেটা জানতে চাই যে অনেকেই আমাদের মধ্যে তরুণ যারা এখানে আমাদের এখানে জয়েন করেছে আমাদের আড্ডায়। আচ্ছা, আমি পাঠকদের আমি দর্শকদের একটু কমেন্ট গুলো আমি একটু দেখবো। তো আমি দর্শকদের অনুরোধ করবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে শোয়েব ভাই আছেন, ওনার বই সম্পর্কে বা ওনার সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় এখানে প্রশ্ন করবেন, আমরা আপনার প্রশ্নটি অবশ্যই করবো। তো আর এছাড়াও প্রোগ্রাম নিয়ে কোনো কথা বলার থাকলে বা আড্ডা নিয়ে আমাদের আপনার কোনো মতামত থাকলে সেটাও ব্যক্ত করতে অনুরোধ থাকলো। তো আমি যেটা শোয়েব ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে একজন তরুণ লেখক যদি বই প্রকাশ করতে চায়, তো সেক্ষেত্রে তার হোমওয়ার্কটা তো একটা হলো, যেটা আমরা আলোচনা করলাম যে তার লেখালেখির ব্যাপারগুলো, সে কিভাবে স্কিলগুলো ডেভেলপ করবে, সেটা তো একটা প্রসঙ্গ গেল। কিন্তু অনেকেই দেখা যায় যে অনেক ভালো লিখে, চমৎকার লিখে, আমরা দেখি যে অনলাইনে বা ফেসবুকে বা বিভিন্ন ব্লগে খুব চমৎকার লেখা আমরা পড়ি মাঝে মাঝেই, ছোট গল্প বা বিভিন্ন টপিকে তাদের লেখাগুলো। তো আমার যেটা জানতে চাওয়ার ছিল যে বই প্রকাশের ক্ষেত্রে তার আসলে কি ধরনের পরিকল্পনা থাকা উচিত, এবং কিভাবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যেটা আপনি একদম সাম্প্রতিক সময় আপনার বইটি প্রকাশিত হলো খুব রিসেন্ট সময়ের মধ্যে, তো আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি কি কি প্রতিবন্ধকতা যদি বলি তাহলে প্রতিবন্ধকতা বা বাধা, বা আপনি কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, তো সেটা একটু আমরা শুনবো আপনার কাছ থেকে। এবং পাণ্ডুলিপি প্রকাশ, আমরা জানি পাণ্ডুলিপি লেখা থেকে শুরু করে তারপর মুদ্রণ, প্রকাশনা, প্রকাশনীর সাথে যোগাযোগ, এবং প্রচ্ছদ থেকে শুরু করে প্রচারণা, আপনার বইয়ের আমরা খুব সুন্দর কিছু মার্কেটিং ইনোভেটিভ ক্যাম্পেইন দেখেছি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তার পাশাপাশি হলো যে বাজেটের একটা ব্যাপার থাকে খুবই ইম্পর্টেন্ট, যে একজন লেখক যদি, তরুণ একজন লেখক যদি বই বের করতে চায়, তার আসলে কি ধরনের বাজেট তার হাতে থাকা উচিত। আমার বিশ্বাস এই ধরনের প্রশ্নগুলো অনেকের মধ্যেই থাকে, আমরা হয়তো বা জানা হয় না। যেটা আপনাকে পেয়েছি সামনে, আপনার বইও যেহেতু রিসেন্টলি প্রকাশ হয়েছে, তো আপনার কাছ থেকে এই ব্যাপারগুলো আরেকটু জানার চেষ্টা করবো আমরা। আর পাশাপাশি যে বইগুলো যে ডিস্ট্রিবিউশন হয়, এখন আমরা জানি যে বিভিন্ন প্রকাশনীর পাশাপাশিও অনলাইনে যে বিভিন্ন সাইটগুলো, ওয়েবসাইটগুলো, যেমন রকমারি.com বা বইয়ের আরো বিভিন্ন যে সাইটগুলো আছে, জনপ্রিয় সাইটগুলো, সেগুলোতে যে ডিস্ট্রিবিউশন গুলো, তো এই টোটাল পাথ টু আপনার মার্কেট, যেটা যদি আমরা বলি যে রুট টু মার্কেটে, যে আমরা যে বইটা যে একদম রাইটারের কলমের কলমের ডগা থেকে শুরু করে একদম যে পাঠকের হাত পর্যন্ত পৌঁছার যে জার্নিটা, যেই রাস্তাটা, এইটা সম্পর্কে, এই ভ্রমণটা সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে একটু বলতেন, এবং এটা কিভাবে আসলে একজন যদি, পাশাপাশি হচ্ছে যে একজন লেখক যদি, নতুন একজন লেখক যদি বই প্রকাশ করতে চায়, কথার কথা এখন তো এপ্রিল মাস চলছে, তো আগামী বই মেলায় আমরা যদি ধরেন কোন একজন লেখক, নতুন একজন লেখক যদি সে বই প্রকাশ করতে চায় আগামী বই মেলা, আগামী ফেব্রুয়ারিতে, তো এখন থেকে তাকে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত প্রকাশনার জন্য, প্রকাশনী সংস্থার সাথে কিভাবে তার নিজেকে যুক্ত করা উচিত, পাশাপাশি তার এই পরিকল্পনাটা, বাজেট থেকে শুরু করে সবকিছু পরিকল্পনাটা কিভাবে হওয়া উচিত, এবং কতটুকু সময় হাতে রেখে তার আসলে বই লেখার পর্বটা শেষ করা উচিত। কারণ অনেকেই দেখা যায় যে হয়তো বা শিওর থাকে না যে আসলে তার লেখাটা আসলে ঠিক কতদিন আগে শেষ করা উচিত, তারপর প্রকাশনী সংস্থার কাছে তুলে দেওয়া উচিত। এই ব্যাপারগুলো নিয়ে আপনার কাছে একটু ইন ডিটেইলস আমরা শুনতে চাচ্ছি, প্লিজ। থ্যাংক ইউ শুভ ভাই, অনেকগুলো প্রশ্ন যদি কোনো কিছু মিস আউট করে ফেলি আপনি আমাকে আবার ধরাই দেন। হ্যাঁ, কারণ হচ্ছে একসাথে আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, আমার সবগুলো একসাথে মনে থাকবে কিনা আমি তবে জানি না। সবগুলো প্রশ্নই আসলে একটা সুতায় গাঁথা, যে পাথ টু মার্কেট, একজন রাইটারের আচ্ছা, আমি 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 চেষ্টা করছি। যেহেতু যারা লেখালেখি করে আপনি জানেন শুভ ভাই, যে তাদের প্রত্যেকেরই আসলে একটা সুপ্ত বাসনা থাকে যে আমার বইটা প্রকাশ হোক, আমার বই যে আমার লেখা সবাই পড়ুক। এটা কিন্তু সবাই চায় যারা লেখালেখি করে, এটা খুবই স্বাভাবিক। আমি যখন 2002 সাল থেকে প্রথম লিখি, প্রথম 2, 4, 10টা লেখার পরেও আমার কিন্তু তখনই মনে হয়েছিল, ইস, যদি আমার বইটা ছাপা হইতো, মানে আমার যদি লেখাগুলো যদি ছাপা হইতো কত ভালো লাগতো। তখন কিন্তু আমি ক্লাস 7-এ পড়ি মাত্র। আর এখন, তখনকার কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, মানে কত, মানে ডিফারেন্সটা কত সময়। তো তখন কিন্তু আমার এই জিনিসটা মনে হতো। বাট একটা সময় আমি আমার স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, ইউনিভার্সিটি লাইফও শেষ করলাম। বাট আমি কলেজ লাইফ শেষ করার পর যখন ইউনিভার্সিটি লাইফে আসি, তখন কিন্তু কয়েকবার আমি উদ্যোগ নিয়েছি যে না, এবার দেখি আমি বইটা প্রকাশ করতে পারি কিনা। আমি কিন্তু আমাদের দেশের স্বনামধন্য অনেক প্রকাশনী যারা আছে, আমি অনেক প্রকাশকের সাথে কিন্তু আমি মিটিং করেছি। আমি বিভিন্ন জায়গায় কিন্তু মিটিং করেছি ঢাকা শহরের মধ্যে। বাট প্রথমে যখন জানতে চাইতো আপনি কি করেন, আমি যখন বলতাম স্টুডেন্ট, তখনই এরা নাক ছিটকাতো, কারণ এরা কোন স্টুডেন্টের বই প্রকাশ করতে চায় না ফার্স্ট অফ অল। মানে কেন চায় না সেটাও আমি বলছি।
মানে প্রথমে যখন কোনো প্রকাশকের সাথে আমার মিটিং হয়তো, যখনই শুনতো যে আমি স্টুডেন্ট, তখনই বলতো না সরি, আমরা স্টুডেন্টের বই ছাপাই না, এই একটা ফ্যাক্ট। ইন্টারেস্টিং, এই ব্যাপারটা আমার জানা ছিল না। আচ্ছা। হ্যাঁ। আহ, তো পরবর্তীতে তারপরে আমি যখন জোরাজুরি করলাম যে কেন আপনারা ছাপান না, আমি জানতে চাই, আমার লেখা পড়েন, যদি আপনাদের কাছে এটা মানসম্মত মনে হয় তাহলে তো আপনারা প্রকাশ করতে পারেন না, আদারওয়াইজ তো যখন যদি মনে হয় যে না এটা গার্বেজ হয়েছে তাহলে দরকার নেই, বাট অ্যাটলিস্ট আপনারা তো দেখতে পারেন। তো মানে এরা প্রথমে বেশিরভাগ সময় এরা না করে দিয়েছে। তারপরে যে দু একজন বলেছে যে ব্যাপারটা ছিল এরকম যে তারা আসলে ই করতে চায় না, কি বলে, নিজেদের যে রেপুটেশন আছে সেইটা একটা ফ্যাক্ট, এবং রেপুটেশন বাদে তারা যে তাদের প্রকাশনীতে একটা বই বের হবে, সেই আপনি চিন্তা করেন যে প্রথম সে 200 বই বের করলো বা 500 বই বা 1000 বই বের করলো, এই 1000 বইয়ের মধ্যে আমি এমন অসংখ্য মানুষকে চিনি যাদের বই 20টার বেশি বিক্রি হয় নাই। সো তারা, তাদের তো একটা বিজনেস, প্রকাশনী যারা, তাদেরও তো একটা বিজনেস, বই প্রকাশনের সাথে যারা যুক্ত আছে, সুতরাং তারা কিন্তু এই রিস্কটা নিতে চায় না। আর যখন চিন্তা করে যে সে একটা স্টুডেন্ট, সে চিন্তা করে, আর সবচেয়ে বিটার ট্রুথ কি সময় জানেন, যে আমরা দেখি যে না আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে, আমি চিন্তা করি যে না আমার ফ্রেন্ড সার্কেল 10,000, আমার পরিচিত মানুষ আরো 10,000, 20,000 মানুষ, আমি যদি 1,000 বই বের করি, 20,000 মানুষের মধ্যে 1,000 তো এক তুড়ি দিয়ে বিক্রি হয়ে যাবে। বাট বিটার ট্রুথ হচ্ছে হবে না। আপনার এই 20,000 মানুষ পরিচিত থাকলেও এখান থেকে আপনার 100টা বই বিক্রি হবে কিনা সন্দেহ। এবং এটা যারা প্রকাশক যারা আছে, প্রকাশনের সাথে যারা যুক্ত আছে, এবং এটা খুব ভালো করেই জানে, এবং এই জন্যই প্রথমেই যারা স্টুডেন্ট আছে এরা এক দফায় না করে দেয়। তারপরে যদি কেউ জোরাজুরি করে তাইলে এবং তখন কি করে, তখন লেখাটা দেখে, লেখা দেখার পরে যদি মানসম্মত হয় তখন বলে যে পুরোটা ইনভেস্ট আপনাকে করতে হবে। লাইক প্রথম বই আপনার 2 লাখ টাকা খরচ হবে, এই প্রথম বই একজন স্টুডেন্ট হিসেবে 2 লাখ টাকা খরচ করে একটা বই প্রকাশ করা কিন্তু খুবই কঠিন শুভ ভাই। এটা ডেফিনিটলি। কিন্তু আপনি বুঝতে, কারণ স্টুডেন্ট লাইফে কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল, যে আমি এখন স্টুডেন্ট, আমি ভার্সিটির সেমিস্টার ফি দিতে আমার কষ্ট হয়ে যায়, সেখানে আমি একসাথে 2 লাখ টাকা কিভাবে ইনভেস্ট করব। সুতরাং যার কারণে কি হয় যে স্টুডেন্ট লাইফে বেশিরভাগ সময় এটা হয় না, আমার ক্ষেত্রেও এটা হয় নাই, এটা একটা ব্যাপার ছিল। আর এর পরবর্তীতে যখন আপনি স্টুডেন্ট লাইফ শেষ করে ফেললেন, তখন কি হয় না, তবে স্টুডেন্ট লাইফ শেষ করার আগে আমি অনেক লেখকদের সাথে কিন্তু মিশতাম, তাদের সাথে যেতাম, তাদের সাথে কথা বলতাম, লেখালেখি নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতাম। তো তারা আমাকে সবসময় যেটা মানে সাজেশন দিত সেটা হচ্ছে এরকম, যে আপনার লেখা যতক্ষণ পর্যন্ত না মানুষ চাচ্ছে বা বলছে যে আপনার বই চাই, ততক্ষণ পর্যন্ত আপনার বই বের করার দরকার নেই। সেটা যদি আজ থেকে আরো 10 বছর পরও হয়, আপনি আরো 10 বছর অপেক্ষা করেন। এই কথাটা আমি যখন কয়েকজন লেখকের কাছ থেকে আমি শুনলাম, তখন এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা শুরু করলাম যে না আসলে তো তাই, আমি নিজে লিখতেছি বাট আমার লেখাটা আসলে কি হচ্ছে কিনা, মানুষজন পছন্দ করছে কিনা, এটা তো একটা ফ্যাক্ট। এখন অনেকেই লিখতে পারে, অসংখ্য মানুষই লেখে, কিন্তু হয়তো তার নিজের কাছে ভালো লাগে বা তার বন্ধু বান্ধব যারা আছে এরা কিন্তু কখনোই বলবে না। আমি একটা, আমার লেখাটা যেমনই হোক, শুভ ভাই আপনি আমার বন্ধু মানুষ মনে করেন, এখন আপনি কি কিন্তু আমাকে মুখের উপর কখনোই বলবেন না, বা অন্য কেউ যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে শোয়েব ভাই কেমন লেখে, আপনি কিন্তু কখনোই বলবেন না শোয়েব ভাই গার্বেজ লেখে, এটা কিন্তু বলতে পারবেন না, যেহেতু আপনি আমার খুব কাছের একজন মানুষ। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্ট লাইফে যারা এরকম থাকে তো তাদের নিয়ে এরকম একটা ব্যাপার হয়। আর পরবর্তীতে সময় লেখকরা যখন আমাকে এইটা বললো যে আপনি লেখালেখি করেন খুব ভালো, নিজের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যখন মানুষজন চাইবে যে হ্যাঁ আপনার লেখা ভালো, আপনার বই তারা চায়, তখনই আপনি একমাত্র বই বের করেন। তো এই কথা বলার পরে আমার মাথায় একটা ক্লিক করলো, এবং আমি তখন চিন্তা করলাম না মানে দ্যাটস এ গুড আইডিয়া। তখন যেটা কি হয় আপনি তো হয়তো বা খুব জানেন যে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, এটা হয়তো বা 2019 উনিশের অক্টোবরে বা 19 অক্টোবরে খুব সম্ভবত। তো আচ্ছা। ওইখানে পেজ ক্রিয়েট করার পরে তো কি হলো, অল্প কিছুদিনের মধ্যেই আমি আমি কবিতা যে মানুষ পড়ে এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। আমি জানি মানুষ গল্প উপন্যাস পড়ে, কবিতার পাঠক আপনার আমার মতো খুব অল্প সংখ্যক মানুষ, 1,000 জনের মধ্যে হয়তো একজন মানুষ কবিতা পছন্দ করে, আর বেশিরভাগ মানুষ কবিতা পছন্দ করে না। তো ওখানে আমি কি করতাম, 2 লাইন 4 লাইনের লেখা লিখতাম। প্রথম দিকে দেখি বাহ অনেক মানুষ এটা রিয়াক্ট করে, তো প্রথম প্রথম 2-4 জন 5 জন 10 জন আমার তাতেই ভালো লাগতো, যে 2-4 জন মানুষ যখন রিয়াক্ট করে, তো আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়তে লাগলো। একটা সংখ্যা, একটা সময় দেখলাম যে না শুধু 2-4 জন না, অসংখ্য মানুষ এখানে রিয়াক্ট করছে এবং আমার পেজটা গ্রো আপ করছে। হ্যাঁ, তো পেজটা গ্রো আপ করছে যখন, এইটা আমি দেখলাম আহ যখন আমার পেজটা একটা মোটামুটি পর্যায়ে চলে গেল, তখন একবার কলকাতা থেকে অসংখ্য মানুষ কিন্তু আমার পেজে আছে, এবং তারা ওখান থেকে আমার বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম দেখে, আমাকে রিয়াক্ট করে, আমাকে মেসেজ করে। এবার বইমেলায় বই প্রকাশ হওয়ার পরেও তারা কিন্তু অসংখ্য মানুষ চেয়েছে যে ভাই আপনার বইটা কিভাবে পাবো। তো হয়তো বা এখন বাইরে দেওয়ার সুযোগ নেই বলে দিতে পারছি না, যদি কলকাতাতে বাংলাদেশ বইমেলা হয় তখন হয়তো বা তারা পাবে। তো তখনকার সবচেয়ে মজার ব্যাপার ছিল ওই সময় যে কলকাতার একটা প্রকাশনী, তখন আমার বই প্রকাশ হয় নাই, মাত্র
পেজ খোলার 6 মাস হয়েছে। তো ওরা আমার সাথে যোগাযোগ করলো, কলকাতার একটা প্রকাশনী। তো ওরা যোগাযোগ করে ওরা বলতেছে যে আপনার লেখা আমরা অনেকদিন ধরেই অবজার্ভ করছি, তো আপনার লেখা নিয়ে আমরা একটা বই প্রকাশ করতে চাই। মানে আমি তো ওই যে কি বলে যে মেঘনা চাইতে বৃষ্টির মতো একটা ব্যাপার। মানে আমি খুবই এক্সাইটেড হয়ে গেলাম। আর পরবর্তীতে বলতেছে হ্যাঁ আপনার লেখা আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার লেখা নিয়ে আমরা কাজ করতে চাই। পরে আবার একটু চিন্তাও করে গেলাম যে না আসলে আমি প্রথমেই নিজের দেশ বাদ দিয়ে দেশের বাইরে কোথা থেকে বই প্রকাশ করতে আসলে আমি চাই না। মানে নিজের কাছে কেমন মানে খারাপ লাগতেছিল যে আমি আমি চাই আমাদের অমর একুশে বইমেলায় আসলে বই আসুক, এখানে আমার পরিচিত মানুষজন, আমার বন্ধুরা, আমার কে যারা পছন্দ করেন তারা আসুক, আমি তাদের সাথে ইন্টারাকশনটা প্রথম হোক, আমি এটা চেয়েছিলাম। এবং তারপর তাদেরকে প্রথমে বলি এবং কয়েকজন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে এদের সাথে কথা বলে পরে ডিসাইড ওনাদেরকে আমি জানাই দিই যে না আমি আপাতত আগেই আপনাদের কাছ থেকে এখান থেকে কাজ করতে যাচ্ছি না, সামনের বইমেলায় আমি আমাদের বইমেলা থেকে বই বের করবো এবং ইন ফিউচার হয়তো বা তখন চিন্তা ভাবনা করবো। তো এই যে যখন এরকম একটা ব্যাপার হলো তখন কিন্তু আমার কনফিডেন্স অনেক বাড়লো শুভ ভাই। এটা হওয়ার পরে তখন দেখতে লাগলাম কিছুদিন পরে আমাকে আহ আমেরিকার কোন একটা বোস্টন শহর থেকে আমাকে একজন করেছে, মেসেজ করেছে, হ্যাঁ, যে বলতেছে যে আমি আমেরিকার বোস্টন শহরে থাকি, আপনার লেখা তো আমি পড়ি, আপনার লেখা আমার ভালো লাগে, তো আপনার বইটা কি কোনোভাবে পাঠানো যাবে? পরে আমি তো অবাক, আমি বলতেছি যে কি ব্যাপারে, আমার লেখা কি আমেরিকার বোস্টন পর্যন্ত চলে গেছে? পরে আমি বলতেছি না আমার তো আসলে কোনো বই নাই এখনো বাজারে। সে আমার কাছে অ্যামাজনের লিঙ্কটা চাচ্ছে, বলতেছে অ্যামাজনের লিঙ্কটা যদি দিতেন তাহলে আমি আপনার বইটা কিনতাম। পরে আমি বললাম আসলে আমি খুবই দুঃখিত আমার এখনো বই আসেনি। এরপর থেকে বিভিন্ন দেশ থেকে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 10-12টা দেশ থেকে আমাকে যখন বিভিন্ন মানুষজন মেসেজ করা শুরু করলো যে আপনার বইয়ের লিঙ্কটা চাই, আমার দেশের মধ্যে থেকে কলকাতা থেকে যখন অসংখ্য মানুষ আমার বই বের আসার আগেই যখন সবাই বলতে লাগলো যে আপনার বই চাই, বাট আমার বই নাই, আমার বাজারে তখন কোনো বই নাই। তখন তখন আমার কাছে ওই ওই কথাগুলো মনে হইতে থাকলো যে যখন আমার লেখকরা বিভিন্ন লেখকরা বলতো যে তুমি লেখালেখি করতে থাকো, যখন মানুষজন বলবে যে আপনার লেখা চাই পড়তে চাই তখন তুমি বই বের করো। তো যখন এরকম একটা সিচুয়েশন আসার পরে যখন আমি 2020-এর মাঝামাঝিতে আহ, তখন আমার অয়ন প্রকাশনের যিনি আছেন আহ, আহ, মারুফ মিঠু ভাই, তো ওনার সাথে যোগাযোগ করি। আমার এক আপু বলে দেয় যে উনি কবিতার বই ভালো প্রকাশ করে, তো তুমি ওর সাথে যোগাযোগ করো। তো ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি এবং ভাইয়েরকে আমি পাণ্ডুলিপি পাঠাই। তো পাঠানোর পরে বলে আছে ঠিক আছে কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আমার প্রথম বই এবং প্রথম বইয়ে আমার 1 টাকাও ইনভেস্ট করা লাগে নাই। মানে প্রকাশক নিজে আমার বইয়ের ইনভেস্ট করেছে। সো এই জিনিসটা আসলে খুব দরকারি। উনি যখন আমার নিয়ে হয়তো বা যখন একটু ঘাটাঘাটি করেছে যে ইনি শোয়েব আলা খান আসলে কে, তো হয়তো বা যখন দেখেছে যে না তার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, তার লেখালেখি করে, তার এটা নিয়ে ঘাটাঘাটি করেছে, এটা 2-4 জনকে আমার পাণ্ডুলিপি পড়তে দিয়েছে, তারা যখন চিন্তা করেছে যে না একে এর পিছনে যদি ইনভেস্ট করে তাহলে সে কিন্তু মানে লস হবে না লিস্ট। এবং আমি ওনাকে এটা এনশিওর করেছিলাম যে মিঠু ভাই আপনি যদি আমার বইটা বের করেন তাহলে এতটুকু অ্যাসিউরেন্স আমি আপনাকে দিতে পারি যে আমার বইটা নিয়ে আপনি লস প্রজেক্ট হবে না। তো এটা করার পরে যখন উনি অনেক মানুষজনের সাথে কথা কথা বলেছে তখন উনি এই মানে এইটুকু আত্মবিশ্বাস তার ছিল যে হ্যাঁ হয়তো বা কিছু একটা হবে। আর যেহেতু আমি নিজেও ডিজিটাল মার্কেটিং এর লোক, আমি ওনাকে এটা বলেছিলাম যে আমি আমার দিক থেকে যতটা সম্ভব আমি মার্কেটিং করবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে আপনি হয়তো বা দেখবেন এরা সবাই এত বেশি কোঅপারেটিভ, এত বেশি সাহায্য করেছে যে আমি তো পুরো অবাক। প্রথম বইমেলা হচ্ছে কক্সবাজার বইমেলা, যখন আমার প্রথম বইটা যায় আপনি চিন্তাও করবেন না ওইখানে পুরা বইমেলাতে পুরা বইমেলাতে আমার বইটা এক কাপ অভিমানী চা কক্সবাজারের কমসে কম 500 মানুষ 500 মানুষ ইন্টারঅ্যাক্ট করেছে। অথচ আমার বই ওখানে কিন্তু গেছেই 20টার মতো। যে 500 মানুষ ইন্টারঅ্যাক্ট করেছে যে শোয়েব আল হাসানকে এবং এক কাপ অভিমানী চা বইটা তারা পড়তে চায়। সুতরাং এটা আমার জন্য একটা অভূতপূর্ব ব্যাপার ছিল প্রথম হিসাবে। এবং তখন যখন ওখানে একজন সাংবাদিকরা আমাকে নক করে বললো যে আপনাকে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে নিয়ে আমরা একটা নিউজ করতে চাই। সুতরাং এইটা প্রথম হিসাবে কিন্তু শুভ আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। ওই একটা স্থানীয় টিভি চ্যানেল, বাট যখন যখন তারা বলে এরকম কোনো কিছু, ইভেন তারা লাইভ প্রোগ্রামে আমার বইটাকে কভার করেছে, এবং এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল। মানে আই এম সো মাচ প্লিজ। এই তো, আর কি কোনো কিছু বাদ পড়লো আপনার প্রশ্নের মধ্যে? মোটামুটি আপনি বলেছেন। তো আমি যেটা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে একজন নতুন লেখক যদি সে যদি আগামী বইমেলাকে টার্গেট করে, কথার কথা ফেব্রুয়ারিকে টার্গেট করে, ও হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। টাইমলাইনটা তার কিরকম হওয়া উচিত তার লেখালেখি ক্ষেত্রে? টাইমলাইনটা আমার আমার মতে মানে বছরের শুরুতে তার লেখার পাঠটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত। এটা একটা ফ্যাক্ট। মানে খুব যদি মানে দেরিও করে ফেলে তাইলেও যেন মে জুনের বেশি না যায়। মানে মে জুন, হাইয়েস্ট মে জুন।
মে জুনের মধ্যে তার পুরো লেখাটা কমপ্লিট হয়ে যাবে, মানে তার পাণ্ডুলিপি সব রেডি, তার সমস্ত, হ্যাঁ তার টাইপিং করা, মানে যেহেতু প্রথম বই, জি মানে সে, মানে যারা প্রথম বই, আপনি কিন্তু মানে আপনার লেখা খাতা বই টই দিয়ে দিলেন, তারা বসে বসে টাইপ করবে, ব্যাপারটা কিন্তু তা না, আপনাকে সব রেডি করে দিতে হবে, যেহেতু আপনার প্রথম বই, আপনাকে দৌড়াতে হবে সবচেয়ে বেশি। যেহেতু জি আমি কিন্তু পুরো একটা বই আকারেই দিয়ে দিয়েছি, আমি যখন আমি প্রথমটা দিই, আমার প্রত্যেকটা একদম যে 7 ফরমার বই, 112 পেজ, প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত কোথায় কেমনে কি হবে না হবে আমি সমস্ত কিছু করে দিয়েছি। পরবর্তীতে প্রকাশক শুধুমাত্র দেখেছে না সবকিছু ঠিকঠাক আছে কিনা, উনি হয়তো বা ফাইনালি যে রিটাচ দেওয়া লাগে উনি হয়তো বা মানে সেই সেটুকু দিয়েছে। সুতরাং আমি তাদেরকে বলবো এই জিনিসগুলো আপনার নিজের কাছ থেকে একবার টোটাল কমপ্লিট মানে হতে হবে। এরপর এটা মে থেকে যেটা হয়তো, মে জুনের মধ্যে এটা হয়ে গেলে, মানে লেখালেখির পর্বটা মে জুনের মধ্যে, পাণ্ডুলিপিটা মে জুনের মধ্যে জি, রেডি হয়ে হ্যাঁ গেলে হ্যাঁ ভালো হ্যাঁ, হবে। এটা হলে কারণ হচ্ছে তারপরে হয়তো বা আপনার যদি প্রকাশক যদি ঠিক না থাকে, আপনাকে তো দৌড়াইতে হবে, আপনার অনেক প্রকাশকের সাথে মিটিং করতে হবে, কার কাছ থেকে বই প্রকাশ হবে, এটা যদি মানে ঠিক না থাকে তাহলে কিন্তু একটু মানে ঝামেলা করতে হবে। আবার ফেব্রুয়ারির আগ পর্যন্ত, মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই 3 মাস কিন্তু অনেক বেশি প্রকাশনা সংস্থাগুলো অনেক বেশি ব্যস্ত থাকে, কারণ তাদের এত বইয়ের চাপ থাকে যে হয়তো বা প্রথম বই হিসেবে আপনারটা অতটা গুরুত্ব পাবে না যদি প্রকাশক না দেয়। সেক্ষেত্রে কি হবে, অনেক ভালো ভালো রাইটার যারা আছে মানে কিউতে কিন্তু তাদের বইটা প্রথমে থাকবে, সুতরাং মানে গুরুত্ব অনুযায়ী কিন্তু আপনার এটা পরে পড়ে যাবে। পরে এমনও হয়েছে যে হয়তোবা বইমেলা শুরু হয়েছে, বইমেলা শেষ হওয়ার একদিন আগে আপনার বই আসছে, তোমার কি লাভটা হবে? আমার বইমেলা কিন্তু এখানে শুরু হওয়ার আগে আরো যশোর এবং কক্সবাজার অলরেডি ঘুরে আসছে আমার বইটা, তার মানে ঢাকা বইমেলা শুরু হওয়ার আগেই। তো এইটা একটা কারণ, আমি অনেক আগে থেকেই ছিলাম, সতর্ক ছিলাম যে না, আচ্ছা আমার বই মেলাটা আমি টার্গেট করতে চাই। ইভেন আরো রাজশাহীতে, রংপুরে, ময়মনসিংহে বইমেলা হওয়ার কথা ছিল, করোনার কারণে স্থগিত। হয়তো বা চট্টগ্রামে হয়তো বা করোনাটা স্বাভাবিক হলে হয়তো বা এখানে আবার হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে ওভারঅল সবকিছু বিষয়। আর প্রকাশক যদি ঠিকঠাক থাকে তাহলে তো ঝামেলাটা কম হবে। আর যদি প্রকাশক না থাকে, কয়েকজনের সাথে কথা বলে নিতে হবে। আর বললাম না যে নিজের একটা প্ল্যাটফর্ম রেডি করতে হবে, যাতে মানুষ যদি চায় যে আমি আপনার বই, মানে মানুষ যদি আপনার বই পড়তে চায়, লেখা পড়তে চায়, তাহলে প্রকাশকরা এমনি থেকে নিজে থেকে এগিয়ে আসবে। এটা খুবই একটা মানে, মানে খুব ভালো একটা ব্যাপার। আর যদি না হয় তাহলে প্রথম বই হিসাবে ইনভেস্ট করতে হবে। আমার প্রকাশক তো মিঠু ভাই আমাকে মাঝে মধ্যে মানে মজা করে বলে যে শোয়েব, মানে দিস ইজ দা ফার্স্ট টাইম এভার যে প্রকাশক হিসাবে আমি তোমার বই নিজের টাকা, নিজের পকেটের টাকা খরচ করে বের করছি। আমি বলে ভাই আমি কৃতজ্ঞ আপনার কাছে। আচ্ছা, চমৎকার। আহ, আচ্ছা, আমরা যদি আরেকটা ব্যাপার একটু, তাহলে তো ওটা মোটামুটি আমরা টাইমলাইনটা তাহলে ধরে ফেললাম, যে আপনি যেভাবে বললেন যে একজন নতুন লেখককে কিভাবে তার প্রস্তুতি পর্বটা সেরে রাখতে হবে বই প্রকাশের জন্য, বই মেলার আগে। তো এর পাশাপাশি আপনি বাজেটটা সম্পর্কে মোটামুটি বলেছেন। তো হ্যাঁ, বই, বাজেটটা মোটামুটি 1 লাখ থেকে 2 লাখের মধ্যে, যদি খুব বেশি বড় না করতে চান, মানে 100, মানে 150 পেজের উপরে যদি না করতে চান, তাহলে হয়তো বা এর মধ্যেই হয়ে যাবে। সেটা কত, মানে কত বইয়ের সংখ্যা কত হবে, মানে না না, সব মিলায় আপনি যদি 500 বইয়ের মতো করেন প্রথম পর্বে, সেক্ষেত্রে জি, আপনার 1 থেকে 1.5 লাখের মধ্যে হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক এটা আছে আবার অনেক কিছু, শুভ ভাই, এটা আবার আসলে অনেক কিছু ডিপেন্ড করে, এটা বইয়ের প্রিন্টের উপর ডিপেন্ড করে, কাগজের উপর ডিপেন্ড করে, মুদ্রণের উপর ডিপেন্ড করে, বাঁধাইয়ের উপর ডিপেন্ড করে, আপনার উপরের সমস্ত ডিজাইন কেমন হচ্ছে। হ্যাঁ, হয়তো ভাই 100 পেজের বই আহ খরচ আপনি চাইলে 2 লাখ টাকা করা সম্ভব, আবার দেখা যাইতেছে এটা 1 লাখে করা সম্ভব। এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ। তো এটার গুণগত মানের উপর অনেকটা নির্ভর করে। অবশ্যই। আচ্ছা শোয়েব ভাই, আমি আরেকটা ব্যাপারে যেটা জানতে চাচ্ছিলাম যে তাহলে আমরা দেখলাম যে একটা বইয়ের পেছনে অনেকগুলো স্টেক হোল্ডার্স থাকে। আচ্ছা, আরেকটা যেটা আপনি হয়তো মিস করে ফেলেছেন, যে ওয়েবসাইট গুলোতে যে পরবর্তী ডিস্ট্রিবিউশনের জায়গাটা, এখন হ্যাঁ, যেহেতু ও, অনেক, হ্যাঁ, রকমারি ডট হ্যাঁ, কম বা ওয়েবসাইট গুলোতে আপনার বই রাইট শুধুমাত্র রাইট রাইট। বাংলার বাইরেও যে অনেক, যেমন এখন এটা কেন বলছি, কারণ এখন লকডাউনের সময় আমি নিজেও বই কিনছি হচ্ছে রকমারি ওয়েবসাইট। থাকে। জি, জি জি। এই ব্যাপারটা যদি বলেন যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, এটা এখানে কিভাবে আসলে রাইটারের সম্পর্কটা কি হবে হ্যাঁ, বা, আমি ভুলে গেছিলাম। খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। যখন আমার বই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যেহেতু প্রথম বই মোড়ক উন্মোচন করব বইমেলাতে, কিন্তু সেটা কিন্তু হয় নাই, কারণ মানে তার আগেই বইমেলা নিয়ে যেহেতু একটা শঙ্কা ছিল, আশঙ্কা ছিল যে বইমেলা হবে কি হবে না। এই জন্য, আর আমি নিজে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর লোক, আমি প্রথম থেকে পুশ করছিলাম আমার প্রকাশককে যে রকমারি সহ যতগুলো সাইট আছে সবগুলো সাইটে যেন উঠানো হয় আমার বইটা। আমারটা অথবা.com এ ছিল, বইবাজার.com এবং হচ্ছে রকমারি.com, এই 3টা সাইট আমার ছিল। এবং এছাড়াও স্বেচ্ছা প্রণোদিত হয়ে অনেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সাইটে উঠিয়ে দিয়েছে আর কি, হ্যাঁ। তো বাট এই মেইন প্ল্যাটফর্ম ছিল এই 3টা। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে অসংখ্য মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যারা বইমেলা থেকে যতটা না আমার বই বিক্রি হয়েছে,
তার থেকে বেশি বই কিন্তু আমার অলরেডি অনলাইন থেকে বিক্রি হয়ে গেছে। এবং জি। এটা আমার জন্য খুবই সুখের ব্যাপার। একবার আমার এক বন্ধু রকমারির ওই বেস্ট সেলিং বুক গুলোর স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়েছে। তখন আমি দেখতে পেলাম যে অলরেডি রকমারির যে লিডার বোর্ড আছে সেখানে আমার নাম চলে আসছে। ওইখানে গল্প এবং কবিতা ক্যাটাগরিতে ওদের যে একটা প্রত্যেক বছর একটা বই মেলা হয়, অনলাইন বই মেলা, সেখানে অলরেডি আমি 23তম হয়েছি। আপনি চিন্তা করেন, এখানে অলমোস্ট প্রায় এত এত লেখকের মাঝখানে ওদের 40 জনের যে লিডার বোর্ড, সেই লিডার বোর্ডের মধ্যে আমি নিজেকে 23তম, মানে নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না যে প্রথম একটা বই দিয়ে যে আমি 23তমতে চলে আসছি। এটা আমার জন্য অনেক, মানে অনেক বড় ব্যাপার ভাই। মানে সত্যি কথা বলতে আমি শুকরগুজার করি আল্লাহর কাছে, শুকর আলহামদুলিল্লাহ, যে হয়তোবা আপনারা অসংখ্য মানুষ কিনেছেন বলেই কিন্তু আমি লিডার বোর্ডে আসতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব ছিল না। অনেক মানুষ কিন্তু যাদের 10টা 15টা 20টা বই আছে, তাদের মানে তারাও কিন্তু নাই এই লিডার বোর্ডের মধ্যে। বাট আমি প্রথম একটা বই দিয়েই যে আমি এই 40 জনের যে লিডার বোর্ডের মধ্যে আমি 23 নম্বরে চলে আসছি, এটা আমার প্রথম বই হিসেবে আমি মনে করি আমি সার্থক। এবং ইভেন প্রত্যেকদিন বই অনলাইন থেকে সেল হচ্ছে, এটা আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। এবং আমি যারা আহ, আসছেন এবং যারা বই বের করবেন, আমি তাদের সবাইকে বলবো যেন অনলাইন প্ল্যাটফর্মটাতে ভালো মানে বইগুলো উঠানো থাকে। কারণ কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু বই মেলা আসা সম্ভব না। বাট রাইট। প্রি অর্ডারে কি হয়, প্রি অর্ডার আপনি চাইলে কিন্তু অটোগ্রাফ সহ সবাইকে বই দিয়ে দিতে পারছেন। সেটা আপনার পাঠক চাইলে আপনার অটোগ্রাফ সহ আপনার বইগুলো পেয়ে যেতে পারে। প্রি অর্ডারের পর অবশ্যই এটা সম্ভব হয় না, কারণ তখন প্রত্যেক ডেইলি বেসিস অর্ডার হয়, ডেইলি বেসিস গুলো পাঠিয়ে দেয়, তখন আর হয় না। বাট প্রি অর্ডার গুলোতে অটোগ্রাফ সহ বই পাওয়ার সম্ভাবনা থাকে, এবং এটা খুব ভালো একটা ব্যাপার। এবং এটা আমি আসলে প্রমোট করি সবাইকে। আমি এই সুযোগে তাহলে আমি একটু বলে রাখি সবাইকে যে রকমারি.com এর ওয়েবসাইটে গেলেই আপনারা বই পাবেন। শোয়েব ভাইয়ের, শোয়েব আল হাসান লিখে সার্চ দিলেই ওনার বইটা চলে আসবে, অথবা এক কাপ অভিমানী চা লিখে সার্চ দিলেই চলে আসবে। আমি আর এটা আলাদা করে দেখাচ্ছি না, আমার ধারণা যারা আছেন সবাই। আমি তারপরও সবাই হয়তো খুঁজে পেয়েছেন অলরেডি। তারপরও আমি বলবো যে আমি আহ, এই লাইভের কমেন্টে আমি পরবর্তীতে লিঙ্কটা দিয়ে দিব, বা শোয়েব ভাই দিয়ে দিবেন, যাতে আগ্রহী পাঠকরা বা যারা নতুন শোয়েব ভাই সম্পর্কে হয়তো বা নতুন জানছেন, বা তার কবিতা হয়তো আগে পড়া হয় নাই, তারা যদি কেউ আগ্রহী হয় আমাদের এই লাইভ দেখে, তারা যেন বইটা অর্ডার করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা লিঙ্কটা পরবর্তীতে শেয়ার করে দিব আমাদের এই লাইভ ভিডিওর কমেন্টে। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কমেন্ট চলে এসেছে। তো পাঠকদের বেশ আগ্রহ, আপনার আপনার পাঠকরাই বলবো, বা আপনার আমাদের দর্শক শ্রোতাদের বেশিরভাগই হচ্ছে আপনার পাঠক। আহ, তাদের অনেকগুলো কমেন্ট সুন্দর সুন্দর আমি দেখতে পাচ্ছি। তো কবির কাছ থেকে আমি যদি একটা কমেন্ট পড়ি, আমার স্মৃতির জোনাকি, উনি লিখেছেন যে কবির কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনতে চাই। তো আহ, এই যে এটা অনেকেরই, এখানে আমি আরো দুই একজনের কমেন্টে আমি এটা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে অনেকেই আপনার কাছ থেকে, আজকে আপনাকে কবিকে এখানে পাওয়া গেছে, তো কবির কাছ থেকে কবিতাটা আমরা যদি শুনতে চাই, তার তার লেখা একটা কবিতা, তো সেটাকে আমরা এখন শুনবো না একটু পরে, তাহলে শেষের দিকে শেষ আকর্ষণ হিসেবে এটাকে একদম শেষে হ্যাঁ, রাখবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা শেষ শেষ আকর্ষণ হিসেবেই থাকুক আপাতত। আমরা তাহলে আহ, আচ্ছা, আমি যেহেতু কবিতার প্রসঙ্গটা আসলেই আড্ডার মাঝে মাঝে আমরা একটু, আড্ডার ফাঁকে ফাঁকে আমরা একটু কবিতা শোনার চেষ্টা করতে চাচ্ছিলাম আপনার বই থেকে, যাতে পাঠকরাও একটু বুঝতে পারে যে আপনার বইতে কি ধরনের কবিতা নিয়ে মূলত হয়েছে, মানে আপনি লিখেছেন কবিতা, বইটা কি 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 ধরনের কবিতা নিয়ে লেখা। তো আমি বলতে চাই যে আমি মোটামুটি যে কয়টা কবিতা পড়েছি, সবগুলো বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে যে আসলে বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে, মানব জীবনের, আমাদের যে মানব জীবন একটা জীবন, সেই জীবনের বিভিন্ন ধরনের অনুভূতি আমরা বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাই, সেগুলোকে আসলে উনি উপজীব্য করেছেন। তো তার মধ্যে সবচেয়ে বেশি ছিল হয়তো বা প্রেম ব্যাপারটা ঘুরে ফিরে চলে এসেছে, কারণ এটা আসলে উপেক্ষা করার মতো কোনো ব্যাপার না, এটা খুব সার্বজনীন একটা ব্যাপার। আমি 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 কিছুদিন আগে একটা লেখা লিখেছি যে প্রেম হচ্ছে এমন একটা সার্বজনীন বিষয় যেটাকে চাইলেও উপেক্ষা করা যাবে না। না, তো গল্প, কবিতা, উপন্যাস যতদিন লেখা হবে, প্রেম কোনো না কোনো ভাবে আসবেই, কারণ এটা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। একদম। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে, যে আপনার লেখালেখির ক্ষেত্রে আমি আচ্ছা, তার আগে আমরা একটু কবিতা পড়ি নিই। আমরা অনেকক্ষণ কথা বলেছি, তো একটু কবিতা পড়ে নেই, যা মানুষ একটু কবিতা শুনুক আগে, তারপর আমরা আবার আড্ডায় ফেরত যাব। জি প্লিজ। তো আমি আপনার আমার আমার ব্যক্তিগত একটা পছন্দের কবিতা আপনার লেখা, আমি এমন একজনকে চিনি, এই কবিতাটা আমি একটু পড়তে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, শোনাতে যাচ্ছি আপনার বই থেকে। আচ্ছা, এই কবিতাটা আমি আগেও একবার পড়েছিলাম, জি, গতবার, কবিতাটা গত বছরই লিখেছিলেন, এবং এবং আমার সৌভাগ্য অসংখ্য মানুষ এটা পছন্দ করেছিল, আপনার এই কবিতাটা অসংখ্য মানুষ পছন্দ করেছিল। যে আমার পেজেও, আমার সাদমান হাবিব শুভ নামে যে পেজটা আছে, সেই পেজে হ্যাঁ, গেলেও এই কবিতাটা পাওয়া যাবে। তো জি। শোয়েব ভাইয়ের এবং চমৎকার আমি একটা শেয়ার করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। সাউন্ড কম্পোজিশনে ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওনার দেওয়া ছিল, তো আমি জাস্ট ডেলিভার করেছি, আবৃত্তিটা করেছি আমি।
কবিতাটা পাঠ করেছি, আমি বলবো না আবৃত্তি, আমি বলবো যে পাঠ করেছি। তো বেশ ভালোই সাড়া পেয়েছিলাম সবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই খুব প্রশংসা করেছে আপনার, এমনিতে আপনি ভালো আবৃত্তি কবিতাটা করেন। আসলে খুব সুন্দর, কবিতাটা খুব সুন্দর। আমার ধারণা দর্শকরা শুনলে এখন তারাও এটা স্বীকার করতে বাধ্য হবে। আমি এমন একজনকে চিনি, আমি একজনকে চিনি যে কিনা ভেঙে গিয়েছিল কাচের টুকরোর মতো, নর্দমার কীটের মতো ছুঁড়ে ফেলেছিল কেউ, গনগনে আগুনে ঝলসে দিয়েছিল তার হৃৎপিণ্ড চোখের মণি, জিহ্বার মাঝখানে পেরেক ঠুকেছিল তার, পুড়িয়ে দিয়েছিল মস্তিষ্ক, রন্ধ্রে রন্ধ্রে মিশিয়েছিল বিষ। তবু তবু সে মরে যায়নি। আসলে কেউ কারোর জন্য মরে না কখনো, মরে যায় স্বপ্ন, চোখের পাতা, আলাপি বিকেল আর মধ্যরাতের নক্ষত্র। আমি এমন একজনকে চিনি যে বুক চিতিয়ে বলেছিল, মরে যায় তারাই যারা বেঁচে থাকতে ভয় পায়। আমি ভয় পাইনি কিছুই, তোমার লেলিহান শিখা আমাকে পোড়াতে পারেনি, বরং আমি নিজেকে পোক্ত করেছি বারংবার। তুমি আমাকে প্রচন্ড ভালোবেসে আঘাত করেছ, ভেবেছ আমি ধূলিসাৎ হব, মিলিয়ে যাব হাওয়ায়। অথচ অথচ কি আশ্চর্য, আমি দরাজ কণ্ঠে বলি, শুধু তোমাকেই ভালোবেসেছিলাম প্রিয়তমা। এক জীবনে আর কখনোই চোখে চোখ রাখা হবে না, একসাথে হাঁটা হবে না অথই জলরাশির পারে। আমি এমন একজনকে চিনি যে কিনা মরে গিয়েও বেঁচে আছে এই নশ্বর ভালোবাসাহীন পৃথিবীতে। সে বেঁচে আছে কারণ বেঁচে থাকতে হয়, কাউকে না কাউকে ভালো রাখতে হয়। আমি একজনকে চিনি যে কিনা ভেঙে গিয়েছিল কাচের টুকরোর মতন, নর্দমার কীটের মতো ছুঁড়ে ফেলেছিল কেউ, গনগনে আগুনে ঝলসে দিয়েছিল তার হৃৎপিণ্ড, চোখের মণি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসম্ভব সুন্দর শুভ ভাই। অসম্ভব সুন্দর একটা কবিতা, আমি বলবো যে খুব চমৎকার একটা কবিতা মানে আপনার লিখেছেন। আপনার গলা মানে মনে হচ্ছিল যে আপনার গলার জন্য চিন্তা করে এটা মনে হয় লেখা হয়েছে, এরকম মনে হচ্ছিল। আচ্ছা, রোজার আপনার মাসে ভয়েস আমরা, কণ্ঠ তো খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, শোয়েব ভাই থ্যাংক ইউ। আপনার আসলে আপনার কবিতাটা আমার খুবই ভালো লেগেছে, এবং আমি সত্যি কথা বলতে এই কবিতাটা আমার ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দের একটা কবিতার তালিকায় ঢুকে গেছে। তো এই প্রসঙ্গটা যেটা আসলোই, আমি এখন আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার প্রিয় কবি, যদি আমরা একটু জানতে চাই, প্রিয় কবি বা প্রিয় লেখক কে, দুইটাই আমরা জানতে চাই, প্রিয় কবি কবি এবং প্রিয় লেখক। আচ্ছা, গল্প মানে উপন্যাসের জন্য যদি আপনি বলেন তাহলে সবসময়ের জন্য হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ মানে যার লেখাপড়া আসলে আমি খুব বেশি ইনফ্লুয়েন্সড, আপনি যদি আমাকে বলেন সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার। আমাদের মানে প্রজন্মের বেশিরভাগই হয়তোবা তার লেখা বই থেকে রাইট, আসলে আমরা অনুপ্রাণিত এবং হয়েছি। পছন্দের বই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের যতগুলো হিমু সিরিজের যতগুলো বই আছে সবগুলো বই আমার অসম্ভব পছন্দের, ঠিক আছে। আর এমনিতে সব বই আমার খুব পছন্দ, বাট হিমু সিরিজের বইগুলো স্পেশাল বেশি পছন্দ। কেন কেন পছন্দ বলি, কারণ আমি যখন বইটা পড়ি নাই তখনও আমি আকাশের জ্যোৎস্না ভালোবাসতাম, চাঁদ ভালোবাসতাম। রাতের বেলায় সেই ছোট্টবেলায় উঠোনে মানে মাদুর বিছিয়ে বাড়ির সবাইকে নিয়ে বসে বসে জ্যোৎস্না দেখতাম, চাঁদ দেখতাম, জোনাকি পছন্দ করতাম। ঢাকা আসার পরেও মানে কেমন একটা বিদঘুটে লাইফ লিড করতাম যখন আমরা প্রথম দিকে, মানে কোনো না কোনো ভাবে হিমুর সাথে একটু রিলেটেড ছিল আমাদের লাইফ স্টাইল শুভ ভাই। কিংবা আমরা যখন ছায়ানটে বিভিন্ন সময় গল্প করতাম, হয়তো বা এর কারণে আজকে আমাদের হিমু সিরিজটা কিন্তু কোনো না কোনো ভাবে খুব বেশি পছন্দের। মানে ওর সেই লাইফ স্টাইল বলেন, ওর সেই কর্মকাণ্ড বলেন, আমাদের সাথে অনেকটা কেন যেন মিল ছিল, এই কারণে হয়তো অনেক বেশি পছন্দ। আর যদি কবির মধ্যে বলেন, নির্মলেন্দু গুণের কবিতা আমার খুব ভালো লাগে, সুনীল চট্টোপাধ্যায়ের কবিতা আমার খুব ভালো লাগে, ভালো লাগে মহাদেব সাহার কবিতা, তারপরে জয় গোস্বামীর কবিতা ভালো লাগে, তারপরে হচ্ছে আর 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 মানে যারা মানে যাদের কথা বললাম এদের কবিতা খুবই ভালো লাগে। আর এরাই মানে বেশিরভাগ সময় আমি এদের কবিতা খুব বেশি পড়ি। আর মোটামুটি আমি সব রাইটারদের বই পড়ি, মানে যত রাইটার আছে আমি মোটামুটি সবার বই পড়ি। ধন্যবাদ।
তো যেটা আমরা বলছিলাম যে আপনার কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার বিভিন্ন ধরনের কবিতাই ছিল, এখানে প্রেম, বিরহ, বিচ্ছেদ ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কবিদের কবিতায় চলে আসে। তো এই ক্ষেত্রে আপনার একটু উপেক্ষা করার বিষয় না তো, আপনি আপনি বললেন না, এটা আসলে উপেক্ষা করার বিষয় না ব্যাখ্যা তো, করা এটা যায় না এটাকে। ওতপ্রোতভাবে জড়িত জীবনের সাথে। আমি এই ক্ষেত্রে আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাবো, মানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে যদি আমি শেয়ার করি, তাহলে হচ্ছে যে এই ব্যাপারে আমার যেটা মনে হয় যে কেন বারবার দেখা যায় যে দুঃখ বা কষ্টের ব্যাপারগুলো বা অভিজ্ঞতাগুলো আমাদের লেখালেখিতে চলে আসে, বা বেশিরভাগ গানই কেন দুঃখের গান হয় বা কষ্টের গান হয়, সেই ব্যাপারে আমার আমার একটা নিজস্ব অবজারভেশন ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ক্রিয়েটিভ মানুষ, যারা যারা সৃজনশীল মানুষ, তাদের সাথে সাধারণ মানুষের একটা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে সাধারণ মানুষের একটা মৌলিক পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে যে সাধারণ মানুষরা যখন দুঃখ পায়, তখন তারা বিভিন্ন কাজ করে ওই দুঃখটাকে ভোলার জন্য। তারা কেউ হয়তো বা আড্ডা দেয়, কেউ বন্ধু বান্ধবদের সাথে বাইরে ঘুরে, তারা অনেক কিছুই করতে পারে। তারা হয়তো বা কখনো কখনো আমি যেটা বলবো যে কিছু নেশাগ্রস্ত হয়ে যায় অনেকে আমাদের সমাজের প্রেক্ষাপটে, বা অনেকে ওই কষ্টটাকে নিতে পারে না, সহ্য করতে পারে না। তো তারা বিভিন্ন ধরনের কাজের মধ্যে নিজেদেরকে এনগেজ রাখে। কেউ হয়তো বা ভালোভাবেই করে, সে হয়তো আহ, কোনো একটা নতুন কিছু করে বা করার চেষ্টা করে, সেটাও হতে পারে। কিন্তু আমাদের মানে যারা বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলবো, যেহেতু আপনি লেখক, আপনি হয়তো জিনিসটা আরো ভালো রিলেট করতে পারবেন। আমার যেটা মনে হয় যে সাহিত্যিক বা ঔপন্যাসিক বা গীতিকার বা সুরকার, যাই বলি আমরা, যে ক্রিয়েটিভ পার্সন, একজন একজন সৃজনশীল মানুষ, সে যখন কষ্ট পায়, তার সাথে সাধারণ মানুষের পার্থক্যটা এই জায়গাতেই যে সে তার লেখালেখির মাধ্যমে বা তার সৃষ্টির মাধ্যমে, তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে সেই কষ্টটাকে সে তুলে ধরার চেষ্টা করে। আপনি কি মনে করেন? আমার কাছে এটা 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 আমার মনে হয়েছে যে সেই তার কষ্টটার মধ্যে সেই তার লেখালেখির মাধ্যমে সে তার কষ্টটাকে প্রকাশ করতে চায়। তার কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, বা তার অন্য কোনো কিছু হয়তো লাগে না সেই কষ্টটাকে প্রকাশ করার জন্য, অন্য কোনো প্ল্যাটফর্ম লাগে না। আপনি কি মনে করেন এই ব্যাপারে আসলে? শুভ ভাই, আপনার কথা ঠিক আছে। অবশ্যই আপনার কথা এক মানে আপনার কথার সাথে 100% যুক্তি আছে, সেটা আমি অবশ্যই মানবো। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে সব লেখাই যে আমি যখন লিখেছি মানে নিজের কথা চিন্তা করে লিখেছি ব্যাপারটা তা না, বা সব রাইটারই যে যখন কোন একটা জিনিস লেখে মানে নিজেদের জীবন থেকে যে সবসময় লিখবে ব্যাপারটা আসলে তাই না। হ্যাঁ, না, সেটা দুঃখ দুঃখ দহন বিষাদ আসলে এটা সবার সাথে থাকে, সেটা প্রত্যেকটা মানুষের জীবনে আছে। এমন কোনো মানুষ নেই যে সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার লাইফে কোনো কষ্ট নাই। এটা কেউ বলতে পারবে না, সবার জীবনে কষ্ট আছে। কোনো না কোনো ভাবে আপনি দেখবেন যে অবশ্যই তার জীবনে কষ্ট আছে। সুখী মানুষ মানে ওভাবে মানে দুঃখ ছাড়া মানুষ নাই, এটা খুব স্বাভাবিক। তেমনি আমিও এর ব্যতিক্রম নই, বা কোনো লেখকই এর ব্যতিক্রম নয় আসলে। সুতরাং আমি যখন লেখালেখি করি, এই যে সামান্যতম জিনিসটাও যদি থাকে, তাহলে ওটাকে অলংকরণ করা হয় লেখার সময়। বুঝতে পেরেছেন শুভ ভাই? মানে হয়তোবা দুঃখর পরিধি বা ব্যাসার্ধটা আসলে তো ওভাবে মানে মাপা সম্ভব নয়, বা হয়তো যতটুকু আছে ওইটার সাথে একজন লেখক যখন লেখেন ওটাকে অলংকরণ করেন। অলংকরণ করে একটা এমন একটা পর্যায়ে নিয়ে আসেন, যখন পাঠক সেটা পড়েন তখন তিনি কিন্তু চিন্তা করেন, হায় হায় এটা কি হয়েছে, হয়তোবা ওই লেখক শেষ, হয়তো ওই লেখকের সাথে একটা বিশাল কোনো একটা ব্যাপার ঘটে গেছে। আসলে ব্যাপারটা ওরকম না। আসলে হ্যাঁ, আসলে অনেক হ্যাঁ অনেক সময় হয়, এরকম হয় তো। নিজেদের জীবনে অবশ্যই কষ্ট থাকে, দুঃখ থাকে, এটা খুবই স্বাভাবিক। অনেক সময় নিজের লেখায় সেটা ফুটে আসে, এটা অস্বীকার করার আসলে কিছু নেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের চোখের সামনে যেটা ঘটে সেখান থেকেও আসলে আমরা গল্পের উপকরণ হিসাবে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো নেই। হয়তো বা আমি রাইট। আমি পথ দিয়ে যাচ্ছি, এমন হয়েছে যে পথ দিয়ে যাচ্ছি, আমি গাড়ির মধ্যে হয়তো বা একটা পথ শিশুর দিকে তাকিয়ে মানে এতটা খারাপ লাগছে, মানে ওই বিষয়টাকে কেন্দ্র করে আমি একটা লেখা যখন লিখেছি, হয়তোবা আমি চেষ্টা করেছি তার পুরো লাইফ স্টাইলটাকেই তার মতো করে আমি ফুটিয়ে তোলার জন্য। হয়তোবা সে তখন অন্য কেউ যখন পড়বে, হয়তোবা সে চিন্তা করবে আমি হয়তোবা ওই জায়গায় ছিলাম, বাট ব্যাপারটা কিন্তু তা না। হয়তোবা আমি পড়ার চেষ্টা করেছি, মানে জাস্ট আই ট্রাই টু রিড হিজ অর হার ফেস। মানে এরকম হইতে পারে যে লিখতে হইলে মানে এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আই ক্যান রিড ইউর ফেস। মানে মানে ফেসকে রিড করা ছাড়া আসলে কোনো ওয়ে নাই। নিজের লাইফে তো অবশ্যই থাকে, পাশাপাশি আশেপাশের মানুষের জীবন, অন্যের জীবন, সবকিছু মিলে একটা রিচ করার ব্যাপার স্যাপার থাকতে হবে। এই তো। রাইট, ডেফিনেটলি। আর আমরা আসলে অনেকক্ষণ হয়ে গেছে প্রায়, তো আমরা আসলে আর বেশিক্ষণ কন্টিনিউ করব না। তো আহ, আমরা আসলে আরেকটা ব্যাপারে যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে, যে আহ, এই যে যে আমাদের প্রকাশনা শিল্পের টিকে থাকার পেছনে আপনার যে বইমেলার যে গুরুত্বটা, মানে আমরা এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে যাচ্ছি একটা কারণ হচ্ছে যে এই লকডাউনের মধ্যে যখন আসলে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছিল,
বা করোনার কারণে আসলে প্রতি বছরই তো আমাদের বইমেলা হচ্ছে একটা প্রাণের উৎসব বাঙালি। প্রত্যেকটা বছরই হয়তো দেখা যায় আমরা বই যেভাবেই পড়ি না কেন, টুকটাক যাই পড়ি না কেন, কিন্তু আমরা কিন্তু বইমেলা একবার হলেও যাই। আমাদের এটা একটা মিলন মেলায় পরিণত হয়। সংস্কৃতির একটা অংশ বা আমাদের ঐতিহ্যের একটা অংশ হয়ে গেছে। তো করোনার কারণে আসলে আমাদের এইবার বইমেলা হবে কি হবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। তো সেখান থেকে পরবর্তীতে আমরা ফেব্রুয়ারিতে বইমেলাটা হলো না, মার্চে শুরু হলো। তো আমরা সেটা কন্টিনিউ করতে করতে আবার করোনার আমাদের প্রকোপটা আবার বেড়ে গেল প্যান্ডেমিকের কারণে। আমরা আবার এটাকে শেষ পর্যন্ত কিছুটা আমি যদি ভুল না করি যে কিছুটা তড়িঘড়ি করেই হয়তো শেষ করতে হলো। তো আমার অনেকেই হয়তো বা দেখা গেছে যে এই প্রশ্নটা করেছে যে বইমেলা কেন খোলা বা বইমেলা কেন সবকিছু বন্ধ। খুব যৌক্তিক প্রশ্ন, যেহেতু বইমেলায় প্রচুর মানুষের সমাগম হবে। তো এটা একটা প্রশ্ন হতেই পারে যে আসলে কেন বইমেলা আসলে খোলা থাকলো। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে আপনি একজন রাইটার হিসেবে আপনার দিক থেকে আপনি বলতে পারবেন, আপনি যেহেতু বইমেলার সাথে এবার জড়িত ছিলেন। আমার যেটা মনে হয় যে একটা বইমেলার পেছনে প্রচুর মানুষের, একটা বই প্রকাশের পেছনে একটা প্রচুর মানুষের, প্রচুর স্টেক হোল্ডার্স এর অবদান থাকে। হ্যাঁ, যারা কিনা একদম প্রকাশনা সংস্থা থেকে শুরু করে আমরা যদি বলি একদম মুদ্রণ ছাপানো থেকে শুরু করে একদম প্রচ্ছদের কাজ যে করছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা উপার্জনের একটা বড় একটা সিজন যদি আমি বলি, সেটা কিন্তু বইমেলাকে কেন্দ্র করেই হয়, বইমেলার সময়টাতেই হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে যেমন রোজার ঈদে বা কুরবানি ঈদে যেমন একটা সিজন হয়, তাদের আসে ব্যবসার একটা বড় একটা উপলক্ষ থাকে। তো সেটা হচ্ছে যে আমাদের আমাদের ক্ষেত্রে মানে সাহিত্যিকদের ক্ষেত্রে বা বই প্রকাশনের সাথে যারা জড়িত, বই প্রকাশনী শিল্পের সাথে, তাদের জন্য কিন্তু বইমেলা একটা বড় একটা ইভেন্ট আমি বলবো। তো সেই জায়গা থেকে একটা ভিন্ন মত থাকবেই, মানে যারা লেখালেখি তাদের কাছে এটা অনেক বড় একটা আকাঙ্ক্ষিত একটা বিষয়, কারণ বছরে একবারই হয় বইমেলাটা এবং সেটার পিছনে অনেক মানুষের অবদান থাকে, অনেক মানুষ কাজ করে বছর জুড়ে, এটার পিছনে একটা পরিকল্পনা থাকে। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? আসলে প্রত্যেকবার বইমেলা কিন্তু আমরা সবসময় যাই, হ্যাঁ, যে ঢাকা আসার পর থেকে, যখন থেকে ঢাকা থাকি তারপর থেকে কিন্তু আমরা সবসময় বন্ধু বান্ধব মিলে কিন্তু সবসময় একটা, যে আপনি যেটা বললেন যে একটা উৎসব মুখর পরিবেশ, আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশেই যাই এবং যে কিন্তু মানে ওখান থেকে বই কিনে আনি এবং ওখানে গেলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে প্রত্যেকটা মানুষেরই। আর এবার যেহেতু আমি খুবই মানে দিস ইজ দা ভেরি ফার্স্ট টাইম মানে পাঠকের পাশাপাশি লেখক হিসেবে যেহেতু এবার ছিলাম, এবার অনেক বেশি কিছু জানার মানে সম্ভব হয়েছে। মানে যেটা আমার কাছে মনে হয় যে আমার বইটা যখন প্রকাশের আগে, একটা বই প্রকাশ হওয়ার আগে 24টি স্টেজ থাকে শুভ ভাই, যেটা আমি আগে জানতাম না। যে একটা বই, আমি চিন্তা করতাম যে বই এবার 24টি স্টেজ কিভাবে থাকে, বাট আমি কিন্তু এবার এটা 24টা স্টেজের পেছনে ছিলাম। যে বইয়ের একজন প্রুফ রিড করছে, একজন টাইপ করছে, তারপর হচ্ছে একজন বাধাই করছে, একজন রং করতেছে, ফন্টের এক ফন্টের কাজ একজন করছে, আর এক ফন্টের কাজ আরেকজন করছে। এরকম সবকিছু মিলায় 24টা স্টেজ আপনি চিন্তা করেন, এবং 24টি স্টেজে মানুষজন মানে কাজ করতেছে। ইভেন তাদের যদি রুটি রুজির কথা বলেন, তাদের মেইন ব্যাপারটাই থাকে আসলে এই বই মেলাকে কেন্দ্র করে। ইভেন আপনি হয়তো জানবেন যে একটা প্রকাশনী এমনও হয়েছে বইমেলাতে 5 থেকে 10 লাখ টাকা পার ডে সেল করেছে, আর এবার হয়তোবা সারা মাস মিলিয়েও 5 লাখ টাকা সেল করতে পারে নাই। এটা একটা ব্যাপার। সুতরাং এই যে তাদের সাথে যে রিলেটেড এতগুলা মানুষ, এই যে একটা বই যে 24টি স্টেজে যে হচ্ছে এবং এর পিছনে কত শত মানুষ যে এর পিছনে যারা শ্রম দিচ্ছে, তাদের কথা একবার চিন্তা করেন। হয়তোবা অনেক মানুষ বলছে যে কেন বইমেলা খোলা, আসলে আপনারা হয়তোবা বলছেন যে কেন বইমেলা খোলা, কিন্তু এর পেছনে যে মানুষগুলো আছে তাদের হাহাকার, তাদের কষ্টগুলো আসলে সবার দেখা উচিত। গভর্নমেন্টও চিন্তা করেছে, হ্যাঁ, তারা কিন্তু চাইলে হুট করে বন্ধ করে করে দিতেই পারে, কিন্তু এর পেছনে আর গভর্নমেন্টের ব্যাপারটা কিন্তু এরকম যে ভর্তুকি আসলে কত দিবে, এরকম একটা ফ্যাক্ট হয়ে গিয়েছে। যেহেতু ভর্তুকি গতবার অলরেডি অনেক দিয়েছে, এটার ভর্তুকি শেষমেশ পাবে কি পাবে না, এটা কোনো রাজনৈতিক আলাপ না, মানে জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ, সেটা কতদূর কি হবে না হবে, এই সবকিছু মিলে হয়তো বা গভর্নমেন্ট চিন্তা করেছে না, অ্যাটলিস্ট স্বাস্থ্যবিধি মেনে হলেও আপাতত দৃষ্টিতে হলেও চলুক। কিন্তু এবারের বইমেলা যেটা হয়েছে, অনেক প্রকাশন, অনেক স্টল যারা আছে, এদের খরচের টাকা উঠে নাই, তো মানে ভেরি ট্রু এটা। আর আমার কাছে যেটা মনে হয় আসলে বইমেলা হওয়া উচিত। আমি নিজেও আমার ফ্যামিলি থেকে কিন্তু মানে একটা সময় বলেছে যে না, বইমেলা যাওয়ার দরকার নাই, কিন্তু দেখা যাইতেছে যে আমি যদি না যাই, অনেকে আসে না। আমাকে হয়তো বা অনেকে মেসেজ করে যে ভাই আপনি কবে আসবেন, আপনি কবে আসবেন। এই জন্য আমার প্রকাশক হয়তো বা আমাকে অনেক সময় অনুরোধ করতো যে অন্তত শুক্রবার শনিবার হইলে যেন আমি যাই। হ্যাঁ, যেহেতু আমার প্রথম বই, আমার একটা ভালো লাগা, এক্সাইটমেন্ট, একটা অন্যরকম কাজ করতো, এবং সেই সুবাদে হয়তো আমি চেষ্টা করেছি থাকার জন্য। বাট এবারের মানুষ অনেক কম, কারণ আমরা তো বইমেলার সাথে পরিচিত ইউজ টু।
কারণ আমরা জানি আসলে বইমেলার ক্রাউডটা কেমন হয়। কিন্তু সবসময়ের ক্রাউডের চেয়ে এবার হয়তো বা 100 গুণের 10 গুণ। আর 90 ভাগই কিন্তু ওরকম ক্রাউড ছিল না। আর তারপরেও যারা আসছেন আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আসলে রিস্ক নিয়ে আসছেন, বই নিয়েছেন। এবং আমরা সবাই কায়মনোবাক্যে আসলে প্রার্থনা করি যেন এই সিচুয়েশনটা আমরা উঠতে যাই এবং সামনের বইমেলা যেন খুব ভালোভাবে হয়, সুস্থ পৃথিবীতে হয়। এবং বইমেলাটা হওয়া আসলে জরুরি। এবং এটা আমাদের যেহেতু প্রাণের মেলা, আমরা শুধু পাঠক লেখকের জন্যই না, সবার জন্যই, সবার বেশি বেশি বই পড়া উচিত এবং বই মেলাতে যাওয়া উচিত, এটাই আমার আসলে মনে হয়। শুভ ভাই। সেটাই আমরা যেটা আপনি যেটা বললেন খুব যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে ট্রল করতে গিয়ে অনেক কথাই বলে ফেলি। আমাদের তো বলে আসলে ফেলেন, এখন হ্যাঁ। ট্রেডিশন হয়ে গেছে যে আমরা সবাই কিছু একটা, আমি নিজেও মাঝে মাঝে দেখা যায় যে ট্রল করে ফেলি। কিন্তু যখন আমরা অন্য পার্সপেক্টিভ থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি যে আসলে আহ, কেন এটার পেছনে নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে যে এই সরকার যে এখনো বইমেলার উপরেই বিধিনিষেধটা কেন দেয় নাই, তো সেটার পিছনে যে আসলে আরেকটা কারণ থাকতে পারে এটা আমরা অনেকেই ভুলে যাই। যে অনেক রাইট। মানুষের রুটি রুজি এখানে কিন্তু জড়িত। আমরা যে রুটি রুজির কথা বলি যে একদিকে আমরা জীবিকা না আরেকদিকে জীবন, যে প্রশ্নটা চলে আসে। তো বইমেলা কিন্তু অনেকের জন্য, এটা আমরা যারা সাধারণ মানুষ হয়তো বুঝবো না, কিন্তু এই শিল্পটার সাথে যারা জড়িত, বইয়ের শিল্প, বই প্রকাশের শিল্পটার সাথে যারা জড়িত, তারা কিন্তু আসলে অনেকে রুটি রুজি ডিপেন্ড করে কিন্তু। বিশেষ করে বাংলাদেশে তো অনেকগুলো প্রকাশনী সংস্থা আছে। আমি হুম। ঠিক এক্সাক্ট নাম্বারটা হয়তো বলতে পারবো না, শোয়েব ভাই জানা থাকলে বলতে পারেন। কিন্তু এই যে এত এত প্রকাশনী সংস্থা কিন্তু মানে মূল আমি যদি বলি যে ব্যবসা, যে তাদেরও তো একটা ব্যবসা, বাট সেটার যেটা মূল যে 850 স্টল এবার ছিল, এবার বইমেলাতে অলমোস্ট 850 স্টল ছিল, আপনি চিন্তা করেন। সেটাই। তো সুতরাং সেই এই যে 850 স্টলের সাথে কত মানুষ জড়িত, প্রকাশক ছাড়াও প্রত্যেকটি স্টলে কত কত মানুষ জড়িত। এবং এর পিছনে আর ব্যাকগ্রাউন্ডের কথা তো বাদই দিলাম, যারা কাজ করছে। সেটাই বছরে একবারই হয়, তো সে কারণে হয়তো বা এই জায়গাটাতে আসলে আমাদের মাননীয় মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার, তারা হয়তো এই ব্যাপারটাকে কনসিডার করে করেই তারা হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে যে না, বইমেলাটা অন্তত চলুক। তো যাওয়ার ব্যাপারটাতে আমাদের অবশ্যই সামাজিক বিধিনিষেধ মেনে, সামাজিক দূরত্ব মেনটেন করেই আমাদেরকে, আমি দেখেছি আপনি নিজেও মাস্ক পরে, আমি আপনার ছবি দেখেছি যে বই চেষ্টা করেছি। তো তারপর আমি অনেক সময় খুলতে হয়েছে কেন, কারণ হইতেছে অনেক সময় অনেক দূর থেকে মানুষ আসছে একটা ছবি তুলতে চায়। এখন মাস্ক পরা থাকলে হয়তো বা পরবর্তীতে চেনা যাবে না, তাদের অনুরোধেই খুলতে হয়েছে যে ভাই প্লিজ মাস্কটা যদি খুলতেন, কিছু মনে না করতেন। এখন ইনস্ট্যান্ট আসলে কিছু বলাও তো সম্ভব না, তখন জি আসলে খুলতে হয়েছে। কারণ এর সাথে হয়তো আর কখনো দেখা হবে না। বিভিন্ন জায়গা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, সিলেটের ওদিক থেকে আসছে, জামালপুর থেকে আসছে, তারপর হচ্ছে টাঙ্গাইলের ওদিক থেকে আসছে, খুলনার ওদিক থেকে আসছে। অসংখ্য জায়গা থেকে মানুষ কিন্তু বইমেলাকে কেন্দ্র করে আসছে। মানে যারা আসলে খুব বেশি পছন্দ করে, এরকম অনেক মানুষ আসছে যে যাই দেখা দেখা করে আসি, অ্যাটলিস্ট বই নিয়ে আসি। সুতরাং তারা যখন আসছে, তখন যখন অনুরোধ করে, এই অনুরোধটা কিন্তু শুভ ভাই আপনার ওখানে থাকলেও কিন্তু আপনি ফেলতে পারবেন না। হ্যাঁ, তখন চিন্তা করবেন যে একজন মানুষ আপনার সাথে দেখা করার জন্য এত দূর থেকে আসছে, একটা ছবি তো। তুলে ফেলি। এই জন্যই আর কি ব্যাপার। আচ্ছা, আর আমরা যদি একটু আমাদের অডিয়েন্সের একটু প্রশ্নগুলো একটু দেখি, আমার মনে হয় অনেকেই কমেন্ট করেছে এবং মতামত দিয়েছে, এবং যেটা হচ্ছে যে প্রশ্ন করেছে অনেকে। তো হ্যালো লিখেছে অনেকে, তো ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো তো আসসালামু আলাইকুম সালাম দিয়েছে অনেকে। আপনার ভালো লাগলো সাহিত্য আড্ডা, হাসি আলম, এটা আমার হাসি আন্টি, আমি ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। আন্টি থ্যাংক ইউ, আপনি প্রোগ্রামটা দেখছেন, আমার খুব ভালো লাগলো। আপনিও সাহিত্য আড্ডাটা উপভোগ করছেন, প্রথমবারের মতো আমরা এটা অর্গানাইজ করেছি। ইনশাল্লাহ সামনে আপনাদের উৎসাহ পেলে আরো করা হবে। আম, প্রিয় সাথী উনি কল করেছেন যে প্রিয় লেখক, আপনার কথা বলেছেন যে ভালো লাগার একজন মানুষ, অসাধারণ আপনার লেখা। তো ওনাকে আপনি কি বলতে চান বলতে পারেন, ওনাকে ধন্যবাদ জানাতে পারেন। তারপর হলো যে আপনার সাবরিন জামান তালুকদার, উনি লিখেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটাই হচ্ছে লেট করে ফেলেছেন করতে। তামান্না তমা, ভালোবাসার প্রিয় লেখক শোয়েব আল হাসান, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ, ফারদিন থ্যাংক ইসলাম ইউ। পূর্ণ, উনি লিখেছেন এটা। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সাদিকা টুম্পা, উনি লিখেছেন দুজনকে একসাথে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। টাইম আহমেদ শান, ও লিখেছে উনি একজন ভবিষ্যতের একজন ডাক্তার। তো আমার ছোট বোনের সাথে পড়ছে, সহপাঠী, মুক্তা মেডিকেল কলেজে। তো আগামী দিনে ভবিষ্যতের একজন চিকিৎসক। তো উনি আপনাকে লিখেছে যে শোয়েব ভাইয়ের বইয়ের জন্য শুভকামনা রইলো, আর আমাকে লিখেছে আপনাকে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ধন্যবাদ ইউ। শান কমেন্ট করার জন্য তোমাকে। আর নুসরাত জাহান লাবণ্য লিখেছে এক কাপ অভিমানী চার গল্পটা খুব সুন্দর। নাইমা হক, ওনার কমেন্ট আমার খুব ভালো লেগেছে, আমি এটা একটু আলাদাভাবে পড়তে চাচ্ছিলাম। তো উনি আবার লিখেছেন যে চা হাতে নিয়ে বইটা পড়তে বসলেই চা ঠান্ডা হয়ে যায়, মারাত্মক অভিমান। আমরা প্রথমেই আমি যে অভিজ্ঞতা বলছিলাম আপনাকে, যে আমার কাছে যে উপলব্ধি মনে হচ্ছিল যে চায়ের সাথে কিভাবে একটা অভিমানী চায়ের যে সম্পর্কটা, বইয়ের নামকরণের সার্থকতাটা,
সেটা মনে হয় ওনার কমেন্টের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। সৈয়দা তাহমিনা মাহমুদ রোশনি উনি লিখেছেন শুভ ভাইয়া দারুণ আবৃত্তি করেন, শুভকামনা দুজনের জন্য। বাহ দারুণ। জেসমিন আক্তার উনি কি লিখেছেন, শুভকামনা রইলো শোয়েব আল হাসানের কণ্ঠে। আচ্ছা, যে প্রশ্নটা এটা আমরা আসলে এত শুনছি যে এখন আসলে আর এটাকে কোনোভাবে আপনি যতই চান আমি চাইলেও এটা পারবো না। আমি যদি এখান থেকে উঠে আপনাকে কবিতা, আপনার কণ্ঠে কবিতা না শোনার পরে আমি চলে যাই, তাহলে আমি পরবর্তীতে আমাকে অনেক কথা শুনতে হবে, আমার ইনবক্স অনেক প্রশ্ন আসবে যে আপনি কি প্রোগ্রাম করলেন, যে আপনার প্রোগ্রামে এসে উনি কবিতা পড়লেন না। তো এটা অবশ্যই আমরা শুনবো। তার আগে আমি আরেকটু যদি কমেন্ট দেখি, সবাই আসলে সময় নিয়ে কমেন্ট করেছেন। নাজরিন আরা নাজু উনি লিখেছেন যে বেস্ট উইশেস। নুসরাত তন্নি উনি লিখেছেন ভালো লেগেছে আপনাদের আড্ডা, কথা শেয়ারিং। কবি কবি কি কবিতা শোনাবেন না? আচ্ছা, অবশ্যই শোনাবেন, কবি আজকে কবিতা শোনাবেনই। বইটার প্রত্যেকটা কবিতাই অসাধারণ আর প্রচন্ড আবেগপূর্ণ। নাবিলা বুশরা, আচ্ছা নাবিলা বুশরা হচ্ছে আমাদের ও ছায়ানটের। নাবিলা। হাই নাবিলা বুশরা, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনি কমেন্ট, উনি হচ্ছেন আমাদের একজন সহপাঠী ছিলেন, আমরা একসাথে ক্লাস করেছি হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, কোথায় দিনগুলো। ডুব আচ্ছা, মারছে এতদিন কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ কার? এতদিন অনেক, এতদিন কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ উনি 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 মনে হয় চুপি চুপি সাথে আমাদের প্রোগ্রামটা দেখছেন, তো ওনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার আবৃত্তি বরাবরের মতো সবসময় ভালো লাগে। আচ্ছা, আর ধন্যবাদ নাবিলা আপনাকে, অনেকদিন আপনার সাথে দেখা হয় না, তো আপনি ভালো থাকবেন। আর অনেকদিন আসলে আমরা আমরা মিস করি ছায়ানটের সেই দিনগুলি, যদি শোয়েব ভাই একটু বলতেন আপনার আপনার কবি, আপনার নিজের লেখালেখিতেও হয়তো বা সেই ব্যাপারটা একটু কিছুটা হলেও প্রভাব ফেলেছে, বা আপনার কবিতা চর্চার ক্ষেত্রেও আপনার কবিতা ভালো লাগে। কিন্তু আমরা দুজন মিলেই আমার নিজেরও কবিতা ভালো লাগতো, কিন্তু আমার একটা ই ছিল যে আমার কখনো কবিতার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, যে আবৃত্তি করব বা কবিতা পাঠ করব বা এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো কোথাও থেকে নেই। সম্পূর্ণ ছোটবেলা থেকে আসলে বিভিন্ন কবিতার বই পড়ে পড়ে নিজের একটা উপলব্ধি, নিজের ভালো লাগা, এবং কখনো আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা ভালো, মানে আমার মনে হতো সবসময় যে অনেকেই দেখা যায় ইউটিউবে বা সিডিতে আমি অনেক আবৃত্তি শুনেছি, অনেকের কবিতা পাঠ আমি শুনেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হতো যে আমি যখন কবিতাটা পড়বো, সেটা আমার উপলব্ধিটা হবে আমি একজন ডিফারেন্ট একজন মানুষ, আমার অনুভূতিগুলো একটু ডিফারেন্ট হবে, আমার অনুভূতিগুলো হয়তো বা ঠিক তার সাথে মিলবে না। তো আমি সবসময় চেষ্টা করেছি যে কবিতা পড়ার সময় নিজের আবেগটা, নিজের উপলব্ধিটা, বা আমি কবিতার সাথে নিজেকে কিভাবে কানেক্ট করেছি সেটাকে প্রকাশ করার, মানে আমার কবিতা তো একটা বাচিক শিল্প। তো কবিতা পড়ার সময় যেন আমার ওই উপলব্ধিটা বা ওই ইমোশনটাকে আমি কানেক্ট করার সবসময় চেষ্টা করি। আর রেদার দেন আসলে আমাদের দেশে অনেক বড় বড় আবৃত্তিকার আছেন যারা খুব চমৎকার কবিতা পড়েন। আমি যদি বলি আমার ব্যক্তিগত পছন্দ, যদি আমি বলি জয়ন্ত চট্টোপাধ্যায় স্যার, উনি আমাদের আমাদের সরাসরি শিক্ষক ছিলেন। ক্লাস, হ্যাঁ উনি শিক্ষক ছিলেন, আমাদের ক্লাস নিয়েছেন উনি। তো ওনার সত্যি কথা বলতে ওনার কবিতা পাঠ আমার খুবই ভালো লাগে, মানে অসাধারণ। আমার কাছে মনে হয় যে উনি ওই কথাটা প্রায়ই বলতেন ক্লাসে, যে অনেকেই দেখা যায় যে কণ্ঠ সর্বস্ব আমাদের দেশে, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, কিন্তু এটা ওনার মতামত, জয়ন্ত স্যারের মতামত ছিল এরকম, যার সাথে আমিও কিছুটা একমত, যে অনেকেই দেখা যায় যে কণ্ঠ সর্বস্ব একটা কবিতা পড়ার প্রতি, মানে পড়ার ক্ষেত্রে কণ্ঠের উপর অনেক বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, কণ্ঠ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, ভালো একটা কণ্ঠস্বর কবিতা পড়ার ক্ষেত্রে, কবিতা শোনার ক্ষেত্রে, শ্রুতি মধুরতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা অনস্বীকার্য। কিন্তু পাশাপাশি একজন কবি যে কবিতাটা লিখেছে তার যেই উপলব্ধিটা, তার যেই অনুভূতিটা, তার যে আবেগটা, তার যেই আহ, মানে জীবন বোধটা, সেটাকে কানেক্ট করা, সেটাকে নিজের সাথে আহ, আহ, নিজের কাছে সেটার উপলব্ধি করা, নিজের অনুভূতি দিয়ে সেটাকে নিজেকে উপলব্ধি করা বা ব্যাখ্যা করা বা প্রকাশ করা, সেই জায়গাটাতে কিছুটা অভাব দেখা যায়, যেটা জয়ন্ত স্যারের কবিতায় আমি পাই না কখনো। ওনার কবিতায় আমার সবসময়, ওনার কবিতা পাঠে আমার কাছে সবসময় মনে হয় যে উনি কবিতার সাথে একদম একাত্ম হয়ে উনি কবিতাটা পড়ছেন, যেটা শুধুমাত্র কণ্ঠ সর্বস্ব না। তো আমাদের দেশে আরো অনেক ভালো 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 ইয়ে আছেন। আমি জানি না আপনার পছন্দের আবৃত্তিকার কে, বাট আমার ব্যক্তিগত পছন্দ জয়ন্ত চট্টোপাধ্যায়, বাংলাদেশের একটা, এবং এবং অবশ্যই আরেকজনের কথা আমি সরি, আমি আরেকজনের কথা না বললেই না, হচ্ছে হুমায়ুন ফরিদি। ওনার আবৃত্তি আমার অসম্ভব ভালো লাগে, অসম্ভব। ওনার ওনার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা উনি পড়েছিলেন, নবীন কিশোর, এই কবিতাটা মনে হয় ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। চমৎকার, ওনার ওনার ধরনটাই অন্যরকম, একদম ন্যাচারাল একটা মানে ওর কণ্ঠস্বর তো সুন্দরী, পাশাপাশি ওনার যে আবেগের প্রকাশটা অদ্ভুত অদ্ভুত সুন্দর। তো আপনার প্রিয় আবৃত্তিকার যদি এরকম কেউ থাকে বা কবিতার যা আমার ভালো লাগে? আমার প্রিয় আবৃত্তিকার অবশ্যই আছে। যেমন আমি আগে ওপার বাংলার কথা বলি। ওপার বাংলায় হচ্ছে মেধা বন্দ্যোপাধ্যায় নামে একজন আবৃত্তিকার আছেন। উনার কবিতা আবৃত্তি আমার খুব ভালো লাগে। মেধা বন্দ্যোপাধ্যায়। আরেকজন আছেন হচ্ছেন কয়েকদিন আগে উনি মারা গেলেন, অভিনেতা, ওনার নামটা ভুলে গেলাম।
কি বন্দ্যোপাধ্যায় না কি যেন কয়েকদিন আগে একজন খুব নাম করা অভিনেতা, যে বেলা শেষে মুভিটা করেছিলেন, বেলা শেষে সিনেমাটা করেছিলেন, বেলা শেষের বাবার চরিত্রে। সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, রাইট, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মেধা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলা, ওনাদের দুজনের কবিতা আবৃত্তি আমার আসলে খুব ভালো লাগে। আর আমাদের দেশে যদি বলতে চান, ডেফিনেটলি আমাদের জয়ন্ত চট্টোপাধ্যায় স্যারের কবিতা খুব ভালো লাগে, হুমায়ুন ফরিদি ওনার আবৃত্তি আমার ভালো লাগে, শিমুল মুস্তফার কবিতা আবৃত্তি আমার ভালো লাগে। তারপর হচ্ছে আনিসুল ইসলাম ভাই, উনি আমার পরিচিত, বিটিভিতে আছেন, ওনার আবৃত্তিও ভালো লাগে। আর ইদানিং অনেকেই আবৃত্তি করছেন যে তাদের আবৃত্তি ভালো লাগে। আপনার আবৃত্তি তো আমার ভালোই লাগে, সেটা আমি বললাম। আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম যে কখন সে আমার নামটা বলবো। আমি খুব পরে ওয়েট করতেছিলাম যে উনি কে সবার নাম বলতেছেন, কিন্তু এই বিখ্যাত তালিকায় আমি কি আসবো কি আসবো না একটা অনিশ্চয়তা করতেছিলাম। ধন্যবাদ। তো আপনি আমাকে রাখছেনই তালিকায়, আমি খুব খুশি হলাম শুনে। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি আসলে এটা জাস্ট কিডিং। আমি আসলে নিজেকে অত বড় আবৃত্তিটা মনে করি না। আমি জাস্ট কবিতা আমার নিজের ভালো লাগে সেখান থেকেই পড়ি। তো আমি যদি একটু আরেকজন দর্শকের কমেন্ট একটু দেখি, তো উনি লিখেছেন মোট কথা, সৈয়দা তাহমিনা মাহমুদ রোশনি, উনি লিখেছেন মোট কথা একজন লেখক বেশ কিছু দিক এবং মনোভাব চিন্তা করে নিজের মতো করে অন্যের অনুভূতি প্রকাশ করেন। এটা আমার ব্যক্তিগত ধারণা। যেটা আমরা আলোচনা করছিলাম যে কবিতার লেখার ক্ষেত্রে বা গল্প লেখার ক্ষেত্রে বা উপন্যাস লেখার ক্ষেত্রে লেখকের যেই বোধটা কিভাবে আসে, তার জীবন বোধটা কিভাবে আসে। তো নিজের জীবনের অভিজ্ঞতা থেকেও অনেকে অনুপ্রাণিত হয়ে লিখে। পাশাপাশি পাশাপাশি হচ্ছে যে আপনার আমি যেটা এই ক্ষেত্রে আরেকটা, আপনি যেটা মানে দর্শকের কমেন্টের সাথে আপনার যে কমেন্টটা ছিল, আপনার যে উপলব্ধিটা আপনি বলেছিলেন, আপনার মতামতটা যেটা বলেছিলেন, তার সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আমি আবার এটা কাউন্টার পার্ট করি কিভাবে, যে অনেকে আমি যখন একটা গল্প লিখি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, একটা গল্প লিখলাম বা একটা কবিতা লিখলাম বা একটা কিছু লিখলাম, তো মানুষ তো সবসময় মানে মানুষের একটা টপ অফ দ্য মাইন্ড কাজ করে, হ্যাঁ হয়তো বা এটা তার নিজস্ব, হয়তো বা নাম দেওয়া হয়েছে অন্য বিভিন্ন চরিত্রের নামে, কিন্তু মানুষের মাথায় অনেক সময় চলে আসে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো আমার কথা হলো যে একজন লেখক যদি এইভাবে চিন্তা করে যদি লিখে যে আমার নিজের জীবনের অভিজ্ঞতাগুলি খালি আমি লিখবো, তাহলে কখনো একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখনো দেবদাস উপন্যাস লিখতে পারতেন না। তাহলে তাহলে এটা আমার হলো সবচেয়ে বড় যুক্তি আমি দেই যে তাহলে তাহলে উনি উনি নিজেই দেবদাস হয়ে উনি পার্বতীর বাসার সামনে এরকম ভাবে ওই কি বলে ওটাকে, গরুর গাড়ি দিয়ে উনি পড়ে থাকতেন, গরুর গাড়িতে সুস্থ হয়ে, এবং ওনারা কখনো এই দেবদাস উপন্যাসটা লেখা হতো না। তো এটা কখনোই সবসময় সত্যি না, সবসময় তো নাই, কিছু ক্ষেত্রে সত্যি হলেও হতে পারে, এবং সেটা সেটা হতেই পারে, মানে একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা চলে আসতে পারে, কিন্তু এটাই সবসময় হয় না বেশি। কারণ একজন ক্রিয়েটিভ মানুষ যেটা কল্পনার জগৎ থেকে অনেক কিছু লিখেন, তার পারিপার্শ্বিক থেকে লেখেন, তার মানুষকে মানুষকে সে যেভাবে, যেমন হুমায়ুন আহমেদের একটা, যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের কথা বারবারই আসছে, যেহেতু আমাদের দুজনেরই প্রিয় লেখক, হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা ছিল এরকম যে ওনার সম্পর্কে একজন, অনেকেই এরকম সাহিত্য আড্ডা, যেহেতু আমি এই কথাটা একটু শেয়ার করছি, যে আমার এক বন্ধু, উনি ও বর্তমানে মোহাম্মদ শাখাউত হোসেন, ও বর্তমানে আমেরিকায় থাকে, ওর সাথে আমার প্রায় আলোচনা হতো ব্যাপারটা নিয়ে, কথা বলতো, মনে পড়ছে ওর কথা। তো ও বলতো যে প্রায় যে হুমায়ুন আহমেদের একটা ব্যাপার ওর একটু লাগতো যে সবসময় সব উপন্যাসেই নায়িকা চরিত্রগুলো হয় অতি রূপবতী। তো এটা কেন, বা অতি রূপবতী কেন, তো বা সবসময় দেখা যায় যে একটা নায়ক চরিত্রটা একটু হিমু টাইপের হয়, একটু উন্নাসিক, বা একটু আমি যদি বলি যে যেটাকে বলে যে একটু পাত্তা না দেওয়া, বা সবকিছুকে যে মায়ার ব্যাপারটা থেকে একটু দূরে থাকার ব্যাপারগুলা, এই যে যে কিছু ক্যারেক্টারিস্টিক সবসময় দেখা যায়, এটা কারণ কি? বা তো বিশেষ করে যে সবসময় অতি রূপবতী সুন্দরী, দুধিয়ালতা গায়ের বরণ, এই ব্যাপারগুলো সবসময় চলে আসে, এটা এটা কারণটা কি? সুন্দরের ব্যাপারটা কারণটা কি? তো এটার একটা ব্যাখ্যা আমি আবার হুমায়ুন আহমেদ স্যারের একটা বইতে আমি পেয়েছিলাম। তো ওনার একটা আত্মজীবনীমূলক বইতে সম্ভবত বল পয়েন্টে লেখা ছিল যে আমি জানি যে প্রত্যেকটা মানুষ এরকম না, বা পৃথিবীতে উনি শুধুমাত্র নায়িকা চরিত্র না, উনি যদি বলি যে একজন অসম্ভব ভালো একজন মানুষের মধ্যে উনি একটু হয়তো দেখা যাচ্ছে একটু খারাপ কোন একটা গুণ এনেছেন, বা আবার খুব খারাপ মানুষের মধ্যেও, অসম্ভব খারাপ একজন মানুষ কিন্তু তার মধ্যেও, তার অসংখ্য বইতে আমরা এটা দেখেছি যে তার মধ্যে খুব ভালো একটা গুণ, একটা মানুষের যে সবই সাদা বা সবই কালো হবে তা না, তার বাইরেও যে একটা ধূসর একটা এরিয়া থাকে, একটা ধূসর একটা পার্ট থাকে একটা মানুষের জীবনে, সেই জায়গাটাকে উনি তুলে তুলে ধরেছেন বারবার। তো মানুষের সৌন্দর্য বর্ণনা ক্ষেত্রে, এবার মেয়েদের সৌন্দর্য বর্ণনা ক্ষেত্রে, নায়িকা চরিত্রের সৌন্দর্য বর্ণনা ক্ষেত্রে কেন, এটা আমার ওই বন্ধুর প্রশ্নের জবাবটা আমি একটা বইতেই পেয়ে গেছিলাম, তো পরবর্তীতে তার সাথে শেয়ার করেছি এটা, যে দেখ উনি নিজেই বলেছে যে হুমায়ুন আহমেদ স্যারের নিজের কথা হচ্ছে যে রূপ দেওয়ার কারিগর যখন আমি, লেখক হিসেবে যখন রূপ দেওয়ার ক্ষমতাটা আমার হাতে, তখন আমি কেন কার পূর্ণ করব? আমি আমার চরিত্রকে তো আমি আমি সুন্দরভাবেই উপস্থাপন করার চেষ্টা করব, সবচেয়ে সুন্দরভাবেই তার সৌন্দর্যটাকে আমি সম্পূর্ণভাবেই দেওয়ার চেষ্টা করব, সে আমার কাছে অতি রূপবতীই হবে আমার আমার বই পড়ে।
এটার বাইরেও উনি বলেছেন যে মানুষকে আমি যেভাবে চিন্তা করি, আমি জানি পৃথিবীর মানুষ সেরকম না। আমি মানুষকে অনেক সময় চিন্তা করি হয়তো যে মানুষ আসলে এত ভালো হতে পারে না, বা মানুষের মধ্যে এত সুন্দর কিছু একটা গুণ হয়তো বা থাকতে নাও থাকতে পারে, হয়তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখন নাই এই ব্যাপারগুলো, সুন্দর দিকগুলো। কিন্তু তারপরও আমি কল্পনা করতে পছন্দ করি যে মানুষের মধ্যে এই ভালো জিনিসগুলো আছে। তো আমার কল্পনার চরিত্রগুলোর মধ্যে আমি অ্যাটলিস্ট ওই ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো রাখতে চাই। যে আমি আমার আমার যদি উনি বলেছেন এভাবে যে আমার সৃষ্ট চরিত্রগুলো যদি কোনো তৈলচিত্র হয়, কোনো তৈলচিত্র হয়, একটা পেইন্টার যখন ছবি আঁকে সে তো অনেক ধরনের ছবিই আঁকে। তো সেই চিত্রকর্মগুলোর যদি কথা প্রসঙ্গ ধরে উনি বলেছেন যে সেই চিত্রকর্মগুলো কিন্তু সবসময় যে মানে এটা কি বলে যে খুব মানে হবে তা না, মানে খুব সুন্দর ভাবেই হবে তা না। কিন্তু আমার হাতে যখন সেটা, আমি যখন কারিগর, তখন তাকে আমি কেন বানাবো না, সুন্দর করে বানাবো না, বা তার মধ্যে কেন আমি রূপটা সম্পূর্ণভাবে দিব না। তো এই প্রসঙ্গটা হঠাৎ করে আসলো, সাহিত্য আড্ডা যেহেতু, তো একটু সাহিত্যের প্রসঙ্গে এই কথাটা বললাম। তো আমি আর বেশিক্ষণ সময় নিব না, আমি যেটা বলতে চাবো যে সবাই যেহেতু অনুরোধ করেছে, তো আমি শোয়েব ভাইকে অনুরোধ করব যে কবির মুখে আমরা একটা কবিতা শুনে আজকের আড্ডাটা, আমরা সাহিত্য আড্ডাটা এখানেই শেষ করব। তো আমিও জানতাম যে আপনারা আমাকে কবিতা না পাঠ করে ছাড়বেন না, এই জন্য আমি ভাবতেছিলাম যে না, কবিতা যেহেতু পড়তে হবে, কোনটা পড়বো, এই জন্য আমি খুঁজতেছিলাম মাঝখানে আপনার কথা মাঝখানে। আচ্ছা, আপনি যেহেতু এক কাপ অভিমানী চা প্রথমটা পড়েছেন, আমি দ্বিতীয়টা পড়ছি। হ্যাঁ, এক কাপ অভিমানী চা 2 নাম্বার যেটা। বসেছিল সে এক বিকেলে নদীর মতন, অনাহুত চোখ, বিরহী চাতক, এলাম যখন। কাজলের রেখা যাচ্ছে না দেখা, জলে মাখামাখি, ব্যাস এটুকুই, বলে না কিছুই, ভালোবেসে যতই ডাকে। ক্ষণকাল পর বুক ধর পর কত কত কথা বাকি, পাথরের মতো বুকে শোয়ে ক্ষত, চেয়েই থাকে। মধুকুপি ঘাস, বিরহ বিলাস ফাগুনের দিনে, প্রিয় যত ভুল হয়ে ওঠে ফুল, দেই তারে কিনে। এলো চুলে তার গাঁজরা বাহার, প্রিয় নীল চোখ, নীলে মিলে সব, আহা অবয়ব, শান্তির ঢোক। মেঘ হলো কালো, বুক চমকালো, নামে বুঝি ঢল, তরুলতা বোঝে চোখ, চোখে চোখ খোঁজে, মায়াবী আঁচল। পৃথিবী তো জানে আমি কার টানে আসি বারবার, সব ছেড়ে ছুড়ে চলে যাব দূরে, দেখো একবার। এত অভিমান পাহাড় সমান, কি করে মানাই, যদি দিন চলে যায়, এক কাপ চাই, আমি শুধু তোমাকেই চাই। থ্যাংক ইউ। অসাধারণ, চমৎকার। আপনার কবিতার মতো আপনার কবিতা পাঠও আমার কাছে অনেক ভালো লাগে সবসময়। তো আজকে আমার চেষ্টা বিশ্বাস করি, আমি যারা আপনাদের আমারই মানুষ। যারা শুনছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন, তাদের মধ্যে যেমন নুসরাত তন্নিম লিখেছেন, কবি কখনোই কোনো লাইভে কবিতা শোনাননি। আপনি ওনাকে আমাদের পক্ষ থেকে বলেন যে কবিতা আবৃত্তি করে শোনাইতে। তো নুসরাত তন্নি, আপনি যদি ধৈর্য সহকারে আমাদের সাথে শেষ পর্যন্ত থেকে থাকেন, আমি জানি না আপনি আছেন কিনা, তো যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি শোয়েব ভাইয়ের কণ্ঠে কবিতাটা শুনেছেন আমি বিশ্বাস করি। আহ, আমরা যদি পরে আরেকটি কমেন্ট দেখি, আমার খুব ইচ্ছে লাইভে সরাসরি ওনার কবিতা শোনার, সো অপেক্ষায় রইলাম। আশা করি আপনার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আজকে আমাদের এই সাহিত্য আড্ডায় জয়েন করার মাধ্যমে। তো এই ছিল মোটামুটি সবার কমেন্টই মোটামুটি আমি মনে হয় পড়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারেন, আমাদের সাথে এখনো উনি আছেন শোয়েব ভাই। তো শোয়েব ভাই, আমি শেষ করার আগে আসলে আহ, যেটা বলতে চাই যে আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা সম্পর্কে যদি কিছু বলেন, যে আপনার পরবর্তীতে আসলে আর কি কি ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার আগামী বইমেলায় কি আমরা কি ধরনের বই পেতে পারি, বা সেই ধরনের কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, বা কি আচ্ছা, ধরনের পরিকল্পনা? জি। আসলে লেখালেখিটা হচ্ছে কি বলে, এটা নিয়ে তো আমার পরিকল্পনা আসলে ছোটবেলা থেকেই, এটাই আমার সাথে লাইফে থাকবে, মানে অন্য কোনো কিছু থাক বা না থাক, লেখালেখিটাই থাকবে। এটা একটা ফ্যাক্ট। হয়তো বা আমি আর 2-4-5 বছরের পরে আর জব টব করবো না, তখন আর জব করে মানে ইচ্ছা এমনিতেও এখনোই করে না, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একবার করে মনে হয় জব ছেড়ে দেই। অফিসে যাওয়া আচ্ছা। আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। তো হয়তো বা পাশাপাশি যেহেতু আমার ছোটখাটো একটা বিজনেস আছে, আপনারা হয়তো বা অনেকেই জানেন, ড্রিম ক্যাসেল নামে, এটা একটা ডিজিটাল মার্কেটিং ফার্ম। তো এখানে আমাদের একটা ছোট্ট ফার্ম, আমরা কাজ টাজ করি। হয়তো বা এটা একটা সময় দাঁড়িয়ে গেলে আমি আর জব করবো না, তখন আমি অনেক সময় পাবো লেখালেখি করার জন্য। যেহেতু আমার অনেক অনেক পাণ্ডুলিপি অলরেডি রেডি, আমি আর সামনের বই মেলাতে এখনো যদি আমি চাই অলরেডি 3টা বই নিয়ে আসা সম্ভব, কারণ হচ্ছে একটা কবিতা, একটা ছোট গল্প, একটা উপন্যাস। এই 3টা অলরেডি আমার রেডি আছে। আমি যদি চাই এই 3টাই আনা সম্ভব, কিন্তু 3টা তো একসাথে আনা কখনোই উচিত হবে না। হয়তোবা এই বছরের মাঝামাঝি নভেম্বরের আগ দিয়ে হয়তো আমি একটা বই আনতে পারি।
আর বই মেলা তার একটা, সব মিলে হয়তো দুইটা হইতে পারে, উপন্যাস কবিতা বা ছোট গল্প কবিতা এরকম। তবে খুব সম্ভবত উপন্যাস এবং কবিতা বা ছোট গল্প এরকম, মানে এই দুইটা আনার ইচ্ছা আছে সব মিলাই। এবং আমি আমার আমৃত্যু লেখালেখির সাথে থাকতে চাই, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, লেখালেখি নিয়ে। আমরাও চাই যে আপনি আমৃত্যু লেখালেখির সাথে থাকেন, এবং আমার খুব ভালো লাগলো যে আপনি এই সাহসটা অন্তত করতে পারছেন। সাধারণত সবার, আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সবার পক্ষে লেখালেখিকে একদম মেইন প্রফেশন হিসেবে নেওয়া, এটা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার আমাদের দেশের প্রেক্ষাপটে। কারণ সেখানে আপনি সাহসটা করছেন এবং এই স্বপ্নটা দেখছেন, আমি আপনাকে আন্তরিকভাবেই এটার জন্য কি বলে মোবারকবাদ জানাই বা শুভেচ্ছা জানাই, শুভকামনা থাকবে আপনার প্রতি। শোয়েব ভাই, আমি আপনার আমাদের এই সেশনটা আজকে শেষ করবো সাহিত্য আড্ডায়। ইনশাল্লাহ আমরা অসাধারণ একটা সময় কাটিয়েছি, এবং আমরা আশা করি যে সবাই যারা ছিলেন এখন পর্যন্ত এবং যারা ভবিষ্যতেও, এই লাইভটি আমাদের পেজে থাকবে, আমার পেজে থাকবে, প্লাস শোয়েব ভাই, শোয়েব আল হাসান নামে যে কবিতা আবৃত্তি যে পেজটা আমার আছে, পেজ অলরেডি শেয়ার করে দিয়েছেন। জি, ওনার যেই লেখালেখির যে পেজটা আছে সেখানে অলরেডি আছে। তো এটা পরবর্তীতেও লাইভটা দেখা যাবে, যারা লাইভে আসতে পারেনি তারা হয়তো ইফতারের পরে বা রাতে বা পরবর্তী যে কোনো সময় এটা আবার দিতে পারবেন। কিছু ভালো ভালো কিছু টপিকে আমরা মনে হয় টাচ করেছি। একজন রাইটারের জন্য আসলে জার্নিটা কিরকম হওয়া উচিত বা কিভাবে প্ল্যান করতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের স্বপ্ন থাকে একটা বইমেলায় প্রকাশ করার। তো এরকম যদি স্বপ্ন কারো থাকে তাহলে সেও কিছুটা ধারণা পাবে আমাদের এই লাইভ দেখে। তো আমি আশা করবো যে ভবিষ্যতেও আমরা এই ধরনের সাহিত্য আড্ডা ইনশাল্লাহ আমরা শোয়েব ভাইকে আবার পাবো। আবার আমরা একদিনে সব কথা হয়তো শেষ হবে না, সব কবিতা শোনা হবে না, কিছু বাকি থেকে যাবে, সেগুলো আমরা আবার পরবর্তীতে শুনবো। এবং ইনশাল্লাহ। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই শুভ ভাইকে। শুভ ভাই, আপনি মানে আমাকে ইনভাইটেশন করছেন, মানে আই এম সো মাচ প্লিজড এবং অনার্ড যে আপনি আমাকে ইনভাইটেশন করেছেন লাইভে আসার জন্য। আসলে আপনি যেটাই বলেন, আপনার অনুরোধ তো আমার পক্ষে অস্বীকার করার বা ফেলবার মতো ধৃষ্টতা আমার নাই। তো আপনি আমার অনেক পছন্দের একজন মানুষ সেই ছায়ানট থেকে। পছন্দের একজন মানুষ, আপনিও আমার অনুরোধ সাধারণত ফেলেন না। আমি খুব আসলে, এটা আপনিও জানেন আমিও জানি, আমার একটা জীবনের একটা খুব বড় একটা প্রোগ্রামে আপনি একটা খুব চমৎকার একটা আইডিয়া প্রেজেন্টেশন আপনি করেছিলেন। তো সেটা সেটা তো মানে আপনার ভাই হিসাবে আপনার করে দেওয়ার দায়িত্ব, এটা তো স্বাভাবিক না? আপনার সাথে আমি এছাড়াও আমি আসলে আপনাকে খুব পছন্দ করি ব্যক্তিগতভাবে। তো এর বাইরেও আমি আপনার কাছ থেকে আরেকটা ব্যাপারে যেটা একটু আমি সবার সাথে, সরি আমি একটু ভুলে গিয়েছিলাম, সেটা একটু বলতে যাচ্ছিলাম যে আমাদের শোয়েব ভাইয়ের যদি আমি একটু কবিতার বইটার এক কাপ অভিমানী নাম, যে বইটা এক কাপ অভিমানী চা নামে যে বইটা, সেই নামেই একটি ফেসবুকে একটি গ্রুপ আছে। তো হ্যাঁ, হ্যাঁ, সেই ধন্যবাদ। গ্রুপটা একটু আমি একটু স্ক্রিন শেয়ার করে আমি একটু দেখাতে যাচ্ছি। আমি একটু যদি স্ক্রিন শেয়ার করি, শোয়েব ভাই একটু খেয়াল করেন, আমার যদি স্ক্রিন শেয়ারে কোনো থাকে আপনি একটু বলে দিন আমাকে দেখা যাচ্ছে কিনা। না, আসেনি এখন। আহ, যদি একটু লোডিং আসছে। কি দেখা যাচ্ছে? আচ্ছা। না, না, তো এটা ইভেন্টের এখন আসছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমরা এই যে এক কাপ অভিমানী চা, ফেসবুকে আমরা যদি এক কাপ অভিমানী চা বাংলায় লিখে যদি আমরা অব্রতে লিখে যদি আমরা একটু সার্চ দিই সবাই, তাহলে আমরা এই বইটার নামেই, ওনার প্রকাশিত বইটার নামেই একটি গ্রুপ আছে। এখানে আমরা দেখছি অনেক মেম্বার গ্রুপে আছে। তো এই গ্রুপে আসলে মূলত আমরা যদি দেখি যে তার বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইন গুলো উনি শেয়ার করেছেন, যারা যারা বই পাঠকরা পড়ে ছবি তুলে পাঠিয়েছে তাদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও আমরা দেখতে পাচ্ছি। একজন সাগরের পাড়ে বসে উনি কবিতা, আপনার বই পড়ছে, তো সেটাও আমরা একটু দেখে ফেললাম। তো সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছে যে বিভিন্ন আমার বিশেষ করে আপনার নারী ভক্তদের অনেকেরই খুব সুন্দর সুন্দর ছবি আমি দেখেছি। ওনার শাড়ি পরে খুব সুন্দর করে ছবি তুলেছে। এখানে দুটো বাচ্চার ছবি দেখতে পাচ্ছি, ওনার বই তুলেছে। তো এই গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন, এবং এই গ্রুপটাতে আপনারা জয়েন করলে আপনাদের জন্য একটা বিশেষ একটা ক্যাম্পেইন এখানে চলছে। এই সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি ভুলে গিয়েছিলাম, আরো আগে বলা উচিত ছিল। যাই হোক, শোয়েব ভাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি বলে দেন ক্যাম্পেইনটা সম্পর্কে পাঠকদের উদ্দেশ্যে বা দর্শকদের আমার উদ্দেশ্যে। দেশের বিভিন্ন প্রান্তে যারা বই পেয়েছেন তাদের জন্য এই ক্যাম্পেইনটি আসলে চলছে। আমার প্রকাশক এবং আমার বন্ধুরা আসলে এটি ক্রিয়েট করেছে। সেটা হচ্ছে যে যারা বই পেয়েছেন তারা বই তুলে বইয়ের রিভিউ যদি আপনারা এখানে দেন, বইয়ের ছবি তুলে বইয়ের রিভিউ আপনার কেমন লাগলো, আপনার ভালো লাগা খারাপ লাগা যে কোনো কিছু জানাতে পারেন। তাহলে যেটা হবে, আমরা ঈদের পরে এখান থেকে বাছাইকৃত ভাবে লটারির মাধ্যমে 10 জন যারা বিজয়ী হবেন লটারির মাধ্যমে তাদেরকে নিয়ে একটা ঢাকার একটা তারকা হোটেলে একটা আড্ডা হবে। এবং সেই আড্ডাতে থাকবে হচ্ছে 10 জনের জন্য অটোগ্রাফ সহ 10টা বই সারপ্রাইজ গিফট।
এবং সেখানে প্রকাশক থাকবে আমার প্রকাশক এবং ঔপন্যাসিক সাগরিকা নাসরিন আপু এবং আমরা তিনজন থাকবো। আর সাথে আপনারা থাকবেন, আপনাদের সবার সাথে আড্ডা হবে সেখানে, দুপুরে লাঞ্চ হবে, সবাই একসাথে আড্ডা খাওয়া দাওয়া হবে। আর সাথে তো সারপ্রাইজিং গিফট থাকছে, আপনাদের সবার জন্য বই থাকছে। সুতরাং আপনারা যারা এখনো বইয়ের রিভিউ দেননি, আপনাদের ভালো লাগা খারাপ লাগার কথা জানিয়ে রিভিউ দিতে পারেন এই গ্রুপে। আচ্ছা, এই আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। আমরা একটু বই মেলার একটা ছবি দেখতে পাচ্ছি, আপনি চ্যানেল আইতে আপনার বই নিয়ে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন। জি। তো এর বাইরেও আমরা এই পেজে, আমার মনে হয় এই গ্রুপে আপনারা সবাই জয়েন করতে পারেন। এখানে আমরা যদি দেখি যে আমার খুব ভালো লেগেছে আপনার আপনার যেই মানে ডিজিটাল মার্কেটিং একটা নতুন ব্যাপার, বই প্রচারণার ক্ষেত্রে এটাও খুব চমৎকার ভাবে আপনি এটাকে কাজে লাগিয়েছেন, খুব যেটা আসলে অভিভূত হয়ে গেছে আমি প্রথম দিকে কক্সবাজার যখন মেলা হইলো, বুঝছেন ভাই, তো জি কক্সবাজারে থেকে যারা ছবি তুলে পাঠিয়েছে আমি তো পুরা মানে অভিভূত। তখন সাগরের পাড়ের থেকে যে সমস্ত ছবিগুলো আসছে মানে সেগুলো দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যেতাম। আমরাও একটু আগে দেখছিলাম যে সমুদ্রের পাড়ে বসে একজন আপনার কবিতার কথা হ্যাঁ, পড়ছে ওইটা সেন্ট মার্টিন, একজন সেন্ট মার্টিন থেকে পাঠিয়েছে ওটা। সেন্ট মার্টিন থেকে, একদম মানে হ্যাঁ, দারুচিনি দ্বীপ থেকে একদম আপনার কবিতা দারুচিনি দ্বীপ, রাইট। চায়ের সাথে। আমার এই ধরনের আপনার প্রমোশনাল ক্যাম্পেইন গুলো খুব সুন্দর লেগেছে। চায়ের সাথে যে আপনি বিভিন্ন ক্যাম্পেইন গুলো করেছেন, ছবিগুলো তুলেছেন বা দিয়েছেন, পাঠকরা দিয়েছে, আপনি তো হ্যাঁ, দেননি, আসলে পাঠকরা দিয়েছে। ছবি পাঠিয়েছে, তারা আপনার একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি ওয়ময়। তো আসলে মানে আমি ওটা দেখে প্রথমে আমি 5 মিনিট ধরে তাকাচ্ছিলাম। এই ধরনের ছবিগুলো আমার আমার কাছে মনে হচ্ছে পাঠকদের ভালোবাসা থেকে যে আপনার আপনার এই এই প্রতি পাঠককে আমি চিনি, ওনার নাম হচ্ছে ইতি খুব সম্ভবত। এবং উনি বইমেলায় এসে আমার কাছ থেকে বই নিয়ে গেছিলেন। মানে উনি একদিন এসে বইটা নিয়ে গেছেন, সেদিন আমি ছিলাম না। পরে আরেকদিন যেদিন আমি ছিলাম শুধুমাত্র আমার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য উনি আসছিলেন এবং পরবর্তীতে ফটোগ্রাফি করে আর কি আপলোড করেছেন। আচ্ছা, চমৎকার। আমার আসলেই খুব মানে ভালো লেগেছে যে আপনার বইয়ের মানে প্রচারণাটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট, এমনিতে আপনার বই যথেষ্ট সুন্দর, তার পাশাপাশি প্রচারের ব্যাপারটা তো আপনি একটা শিল্পের মানে মার্কেটিং ও যে একটা শিল্পের মধ্যে আপনি যেভাবে ফেলেছেন মার্কেটিংটাকেও, আসলে শৈল্পিক মানুষের পক্ষে এটা সম্ভব। খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছেন আপনি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ এখান থেকে অনেকের অনেক কিছু শেখার থাকতে পারে যারা বই প্রকাশ করবে পরবর্তীতে। তো আমি এই যে রকমারি.com এর আমি এখানে লিঙ্কটা যদি আপনারা, আমি একটু কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই পোস্টের আমাদের ইয়েতে, তাহলে যারা আমাদের আজকে আড্ডায় যুক্ত হয়েছেন নতুন, যারা বইটি হয়তো কিনেন নেয় আগে, তারা চাইলে এই রকমারি.com এ গিয়ে শোয়েব আল হাসানের এক কাপ অভিমানী চা লিখে বইটা সার্চ দিলে চলে আসবে। এখান থেকে আপনারা সহজেই বাসায় হোম ডেলিভারি পাবেন। এই উপলক্ষে রকমারি.com আমাদের আজকের প্রোগ্রামটা স্পন্সর করতে পারতো, বাট শোয়েব ভাই আনফরচুনেটলি তারা করে নাই। যদিও রকমারির আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কেটিং এ যিনি কাজ করেন, সাদি ভাই, উনি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। আমি চিন্তা করছি ওনাকে একটু পরে পাঠিয়ে দেবো কিনা লিঙ্কটা। তো রকমারি.com ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো একদিন করবে। তো আমরা, আমি স্ক্রিন শেয়ারটা স্টপ স্টপ করে দিই আপাতত। হ্যাঁ, প্লিজ। তো এই ছিল মোটামুটি আমাদের আমাদের আসলে সত্যি কথা বলতে অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম এবং চমৎকার 1 ঘন্টা 42 মিনিট আমার লাইফে সবচেয়ে বেশি সময় ধরে আমি প্রোগ্রাম। আমি ধরে রেখেছিলাম যে 1 ঘন্টা আড্ডা দিব, কিন্তু আসলে কথা বলতে বলতে কখন এত কবিতা পড়তে পড়তে এত টাইম চলে গেল, কখন মুহূর্তের মধ্যে চলে গেল মনে হলো। তো আমার খুব ব্যক্তিগতভাবে, আমি জানি না দর্শক শ্রোতাদের কেমন লাগছে, বাট আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে যে আপনার সাথে আপনার অভিজ্ঞতাগুলো আমরা শুনলাম বা আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি। আগেও শোনা ছিল, কিন্তু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বা এই আড্ডায় জয়েন করার মাধ্যমে আরো বেশি ভালোভাবে আমি জানতে পারলাম আপনার অভিজ্ঞতাগুলো। তো আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি যেহেতু, তো আপনার অভিজ্ঞতাগুলো আমার খুব ভালো লাগলো শুনে জেনে। এবং আমি সত্যি দোয়া করি যে সামনে আপনার আগামী দিনে আরো ভালো ভালো কিছু বই বের হোক এবং সাহিত্য জগতে যে আপনার যে পদচারণা, এটা আরো সমৃদ্ধশালী হোক এবং আরো আপনি আরো এগিয়ে যান সামনে। শোয়েব ভাই, আমরা আচ্ছা আরেকজন থ্যাংক ইউ সো মাচ ভাই। দর্শক আমাদের সাথে, আচ্ছা উনি বাবুল তালুকদার, উনি আমার আসলে শ্রদ্ধেয় চাচা। উনি জামালপুর সরিষাবাড়ি থেকে, আমার গ্রামের বাড়ি থেকে উনি যুক্ত হয়েছেন। উনি দেখছেন, লিখেছেন। উনিও খুব ভালো কবিতা টবিতা পড়েন বা শিল্প সাহিত্য চর্চার সাথে উনিও জড়িত। আমাদের সাংস্কৃতিক পরিবার আপনি হয়তো বা জানেন, তো সেখানে হ্যাঁ, হ্যাঁ, ওনারও, জানি জানি। উনিও অনেক বছর গান বাজনার সাথে জড়িত এবং খুব ভালো গান গান উনি। তো চাচাকে ধন্যবাদ আপনার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার যদি কোনো কবিতা শোনার ইচ্ছা থাকে কবির কাছ থেকে, তাহলে করতে পারেন, আমরা আরেকটা শুনে ফেলতে পারি চাচার না, না, অনুরোধে। শুভ ভাই আমাদের কিন্তু যারা আছেন মাইকটা দিতে পারে, অলরেডি আপনি 2 ঘন্টার কাছাকাছি চলে এসেছেন। না, সবাই আমরা ধৈর্য এখনো খুশি হবে। দেখছি দর্শক আছে। তো আমি শেষ করতে চাচ্ছিলাম, আপনি শেষ করার আগে আপনার আরেকটা ব্যাপারে আমি একটু, আচ্ছা আপনি তো ফেসবুক গ্রুপটা আমি দেখিয়েছি, তো আপনার
একটা কবিতা আমার ব্যক্তিগতভাবে আমার কালকে রাতেই আমি পড়ছিলাম, তো যারা এখনো আছে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে, তাদেরকে আমি একটা কবিতা আমি একটু শোনাতে চাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে, যদিও সময় অনেক নিয়ে ফেলেছি, তারপরও এই কবিতাটা আমার আপনার ভালো লেগেছে। আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, যে সাধারণত এই কবিতাটা আমরা এই ধরনের কবিতা একটু এখনকার দিনে রোমান্টিক কবিতাগুলোর মধ্যে একটু অন্যরকম লেগেছে আমার কাছে। কবিতার নাম হচ্ছে চুপকন্যা। আমি তার নাম দিয়েছি চুপকন্যা, কারণ সে কারণে অকারণে কথা বলে না, চেয়ে থাকে শুধু চুপচাপ। বেখেয়ালি বাতাস তার নাক ফুল ছুঁয়ে যায়, চোখের কাজল ছুঁয়ে যায়, ভ্রুর উপরিভাগ ছয়, তবু সে বাক্যহীন। মাঝে মাঝে বিভিন্ন ছুতোয় তার চোখ কথা বলে, মায়াবতী নদীর মতো, নিখোঁজ ঠিকানার মতো, অবেলার গল্পের মতো। তবু সে কথা বলে না। কেন বলে না কে জানে। ক্লান্ত চোখে বসন্ত আসে, সে তারে করুণ সুর বাজে, বুকের গহীনে নিঃশব্দ আওয়াজ ভাঙচুর করে, হয় তৃতীয় বিশ্বযুদ্ধের আয়োজন। তবু চুপকন্যা বলে, চুপকন্যা কথা বলে না। মৃত্যু কাঁধের ওপর ডানা ঝাপটায়, চোখের পাপড়ি খসে পড়ে, আচমকা চুলের ভাঁজে ঝিঝিরা ঘুমায়। তবু তুমি ম্রিয়মান, কেঁপে ওঠে না একবারও স্বর। এতটা পাষাণও বুঝি হয় কেউ। বেপরোয়া ঠোঁট বেসামাল হয়, তুমি মুছে ফেলো অধরের সবকটা রং। বুকে বহমান নদী উথাল পাতাল শেষে বিষণ্ণতায় গাঢ় সন্ধে ডেকে আনে। তবু তুমি এতটা নির্বাক থাকো কিভাবে। চুপকন্যা, চুপকন্যা, কেউ কেউ মরে যাক, ক্ষয়ে যাক, তাতে ক্ষতি কি। তুমি চুপচাপ শুধু দেখে যাও, অপলক। অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। আপনার এই কবিতাটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং আমার ভবিষ্যতেও। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই কবিতাটা একটা সত্য ঘটনার উপর লেখা। আচ্ছা, আমরা সেই ঘটনাটা নেপথ্যের যদি শুনতে চাই অন্য তাহলে একদিন, আমি অন্য অন্য কোনো একদিন বলবো, আজকে আর না বলি, যেহেতু আজকে অনেক লং হয়ে গেছে। এবং যাকে নিয়ে লেখা সে মানুষ হিসেবেও এরকম চুপ কর না। চুপকন্যা সেরকম অভিমানী, যে তার হ্যাঁ, কথা হ্যাঁ, কথা মানে যে একটা অভিমানী চার, আপনার বইয়ের নামকরণও আসলে অভিমান, এবং চুপকন্যারও নিশ্চয়ই কোনো অভিমান আছে। অভিমান আছে, হ্যাঁ, যেহেতু তাকে বাস্তব জীবনে যদি তাকে পেয়ে থাকেন, তাকে জিজ্ঞেস করে জানা যেতে পারে যে অভিমানের কারণটা কি। আচ্ছা হ্যাঁ, শোয়েব ভাই, আমি আপনাকে, আমার এতক্ষণ তো দর্শকরা অনেক অনুরোধ করেছে, অনেক কিছুই করেছে, কিন্তু আমি একটু আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের এই কবিতাটার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা আমি শেষ করে দিব। আমাদের আজকের পাঠক আড্ডাটা এখানেই শেষ হয়ে যাবে। তবে ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের কবিতা, যেটা আমরা আগেও করেছিলাম এবং যেটা খুবই প্রাসঙ্গিক, এবং এই পেন্ডেমিককে সামনে রেখে আপনি লিখেছেন হ্যাঁ, হ্যাঁ, বলতে গেলে। লিখেছি। আমরা মানে কবিতাটার নাম যদি আমি ভুল না করে থাকি, যে আবার যদি আবার আবার আমরা ভুলে গেলাম কবিতার নামটা কি ভাই। আবার দেখা হবে বা এরকম আবার কোনো কিছু। দেখা হবে, আবার দেখা হবে। আমরা ছায়ানটের, আপনি এই গত বছর রাইট, পেন্ডেমিকের রাইট, আমরা সবাই মিলে করেছিলাম। সবাই মিলে আমরা এটা পড়েছিলাম মোটামুটি। আমি আমি ঠিক একটু অবাক হলাম যে আমাদের সাথে নোভেরা আপু কি জয়েন করে নাই। উনি জয়েন করে, নাবিলা বুশরা জয়েন করেছে, নোভেরা আপুর জয়েন করার কথা ছিল। ওনার একটা কমেন্ট আমি আশা করছিলাম। তো যাই হোক, তো আমাদের আফসানা আপু ছিলেন সেই কবিতার মধ্যে। আপনি, আফসানা আপু, আমি, তারপর রাইট। ইয়া আপু, সবাই মিলে এই নবীর কবিতা আপুকে আমি অনুরোধ করেছিলাম, কিন্তু আপু কি একটা ঝামেলা ছিল, এই জন্য দিতে পারে নাই। আচ্ছা, তো আমাদের সেই ছায়ানটের দিনগুলোকে আপনি ফিরিয়ে এনেছিলেন আবার এই আসলে কবিতাটার আসলে মাধ্যমে। আমারও আসলে খুব নস্টালজিক অনেকে হয়ে জয়েন গেছিলাম, করেছিল। আমিও খুব নস্টালজিক হয়ে গেছিলাম। আমার খুব ভালো লেগেছিল কবিতাটা। আপনি যদি কাইন্ডলি একটু এই কবিতাটার মাধ্যমে যদি আমরা শেষ করি, আপনি শুরু করেন এবং শেষটা আমি করব। আমরা আচ্ছা, দুইজন আচ্ছা, মিলে কবিতাটা পড়ে ফেলি দর্শকদের উদ্দেশ্যে। এটা আচ্ছা। সম্পূর্ণভাবে কত পেন্ডেমিক, পেজ? করোনা কত ভাইরাস। পেজ? আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু, আবার দেখা হবে 68 নাম্বার পেজ। 68। তো আবার আবার দেখা না, হবে না, কবিতা। শোনেন, 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 এইটা না কিন্তু, আমরা যেটা আবৃত্তি করেছিলাম এটা কিন্তু 68 নম্বর পেজ, এটা না। আচ্ছা, আচ্ছা, আপনি নাম চেঞ্জ করেছেন তাহলে। আপনি তাহলে আবার না, দেখা হবে এটা দিয়েছেন, কিন্তু আপনি ওটা, দাঁড়ান, ওটা আবার হ্যাঁ, হ্যাঁ, নামটা আপনার পেজে maybe। 87 নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, হ্যাঁ, ওইটা। কবি নিজেও কনফিউজ হয়ে গেছে যে তার কবিতা দুইটার নামকরণ একরকম হ্যাঁ, হয়ে গেছে। right, 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 এটা। আমরা ঠিক আছে। নিচে আচ্ছা, প্লিজ। আপনি এক লাইন পড়েন, আমি এক লাইন পড়ি, ব্যাপারটা এরকম হোক। এভাবে হলে ভালো হয়, এক লাইন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই সই, কবির অনুরোধ।
কবি যেভাবে বলবে। আমাদের সাথে যারা দর্শকরা আছেন, অলিউর রহমান সে লিখেছে, একটু লেট হলেও ধরতে পারছি তোমাদের ভালো লাগছে। ধন্যবাদ অলিউর। অলিউরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদের সাথে জয়েন করেছেন এই কারণে। আর হচ্ছে যে দেরিতে হলেও জয়েন করতে পেরেছেন। আর ঠিক আছে, তাহলে আমি শুরু করি কবিতাটা। এটা সম্পূর্ণরূপে আমি একটু বলে রাখি, এটা একদমই বলতে গেলে একটু ফ্রেশ একটা গন্ধ এই কবিতার মধ্যে আছে, কারণ একদম সম্পূর্ণভাবে পেন্ডেমিককে নিয়েই লেখা। এই যে এবং যে আমাদের ছায়ানটকে নিয়ে লেখা, ছায়ানটের সবাইকে যে আবৃত্তি করাবো এই জন্যই লেখা ছিল। জি, আমাদের মানে ডেডিকেটেড টু ছায়ানট। কণ্ঠশীলনে সবাই আমরা এটার সাথে জড়িত হতে পেরেছিলাম মোটামুটি সবাই কম হ্যাঁ বেশি। হ্যাঁ তো হ্যাঁ। এই কবিতাটা আসলে আমাদেরকে একটা নতুন হোপ দেয়, আশা হ্যাঁ। দেখায়। কবিতার মিনিংটা হচ্ছে যেটা আশা দেখায় যে আমরা নতুন করে এই দুর্যোগের দিন, এই মহামারীর দিন পেরিয়ে আমরা আবার একটা নতুন দিন আমরা দেখবো, যে দিনে আবার আমাদের আড্ডা হবে, আমরা আবার খোলা আকাশের নিচে ঘুরবো ফিরবো, সবকিছুই আগের মতো হবে, সেই প্রত্যাশা। আমরা অনেক দিন চলে গেছে, প্রায় একটা বছরের উপর চলে গেছে, কিন্তু তারপরও আমরা প্রতীক্ষায় আছি যে আবার আমাদের মধ্যে সে স্বাভাবিক মাস্কবিহীন একটা পৃথিবীতে আমরা আবার ফিরে আসব, এবং আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আগের মতো সেই ভ্রমণ বলি বা আমরা আড্ডা দেওয়া বলি, আমরা একসাথে চলাফেরা করা বা সবকিছুতে আমরা সে আগের মতো স্বাধীনতার ব্যাপারটা আমরা আবার উপভোগ করবো। তো শুরু করছি। আমরা বেঁচে থাকবো, ভেবো না আমাদের আমাদের দেখা আমাদের আমাদের দেখা হবে, হ্যাঁ, কোনো এক চৈত্রের শেষে, টুপটাপ বৃষ্টি নামার বেশে। অথবা কোনো এক হিজল বনের দেশে। আমাদের দেখা হবে রাত ভোর হলে। আমাদের দেখা হবে শান্ত সুশীতল অঞ্চলে। আমাদের কোলাহল ছুঁয়ে যাবে জ্যোৎস্না ভরা মাঠ, গেরুয়া রঙের বাড়ি। হাহাকার করা বরফ গলা নদী। আমরা জেগে থাকবো রাতভর, অরণ্যের পাশে পাখিদের সাথে, মাছেদের সাথে। নৌকার গলুই ভাসিয়ে। আমাদের দেখা হবে সুস্থ পৃথিবীতে। আলোর মশাল জ্বালিয়ে পিএসসির মোড়ে, কবিতার উৎসবে। আমাদের আবার দেখা হবে পাহাড় টপকে আকাশ ছুঁয়ে লাখো জনতার ভিড়ে। আমরা বেঁচে থাকবো পরম মমতায়, অজস্র ভালোবাসায় ঘিরে। অসাধারণ, ওহ, ধন্যবাদ। আসলে শেষ সময়টা একটু অন্যরকম ছিল। থ্যাংক ইউ শুভ ভাই। মনে হয় এই আসলে কবিতাটা না পড়ে আসলে শেষ করলে একটা অসম্পূর্ণ থেকে যেত প্রোগ্রামটা। আমরাও আশা করি যে আবার আমাদের দেখা হবে। আমরা এইভাবে অনলাইনে ইনশাআল্লাহ। আড্ডা দেওয়ার পাশাপাশি অফলাইনেও আমাদের আবার দেখা হবে। আমরা আবার স্বাভাবিক পৃথিবীতে ফেরত আসবো। সবার জন্য দোয়া করি আমরা প্রত্যেকেই, কারণ আমাদের রিসেন্ট আমাদের যেই পরিসংখ্যান আমরা দেখছি, প্রতিদিনই প্রায় 100 জন করে মানুষ মারা যাচ্ছে। এর মধ্যেও আসলে আশাব্যঞ্জক কথা হচ্ছে যে আমাদের ভ্যাকসিন আমরা মোটামুটি অনেকেই দিয়ে ফেলছি বা দিচ্ছি 2 ডোজ করে। তো আশা করি যে আমাদের খুব দ্রুত, আমাদের সরকারও চেষ্টা করছে দ্রুত ভ্যাকসিনেশনের মাধ্যমে যত বেশি মানুষকে আনা সম্ভব। তবে আমরাও অনুরোধ করি সবাইকে যেন আমরা আর কয়টা দিন, আমরা ধৈর্য ধরেছি, আমরা যেন আর কয়টা দিন সবাই একটু ধৈর্য ধরি। আমরা বাসায় বসে বা আমরা চাইলে বিনোদনের বিভিন্ন যে আমরা গল্পের বই পড়তে পারি, কবিতার বই পড়তে পারি। আমরা এই যে রকমারি.com এর মতো ওয়েবসাইট গুলোতে শোয়েব ভাইয়ের কবিতার বই অর্ডার দিতে পারি, বা আমরা ভিন্ন লেখকের বই পড়তে পারি। ইভেন আমরা পিডিএফ ভার্সনও পড়তে পারি। এখন তো শুধু বই একদম চাইলে গুগলে হাতের মুঠোয় থাকে বই। তো বা আমরা বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যমে আমরা নিজেদেরকে যুক্ত রাখতে পারি, বিভিন্ন কাজকর্ম করতে পারি, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। কিন্তু একটা কাজই যেন আমরা না করি আপাতত, সেটা হচ্ছে যে আমরা যেন সবাই একটু ধৈর্য ধরি, আমরা যেন সবাই একসাথে কোথাও হট্টগোল না করি। সামনে আমাদের ঈদ আসছে, কিন্তু আমাদের হয়তো ঈদের আগেও হয়তো বা আমি জানি না স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারবো কিনা। যদি নাও হয় আমরা যেন আরেকটু ধৈর্য ধরি, হয়তো বেঁচে থাকলে আমাদের সামনে আরো অনেক ঈদ আসবে, এবং আমরা সামনে আরো অনেক আমরা উৎসব একসাথে এনজয় করতে পারবো। কিন্তু বেঁচে থাকাটা এখন সবচেয়ে বেশি জরুরি। তো সবাই যেন সুস্থ থাকি, আর সবার জন্য দোয়া করি। আমাদের এই প্যান্ডেমিকের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক সবাইকে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা যদি দেখি, খুব খারাপ অবস্থা চলছে। ভারতে প্রায় প্রতিদিন 2000 মানুষ মারা যাচ্ছে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যদি এরকম কখনো হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য খুব খারাপ একটা পরিস্থিতি হতে পারে। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আজকে এই রমজান মাসে রোজার দিনে রোজা রেখে, বা যে ধর্মে আছি সবাই যেন দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যেন আমরা সবাই সুস্থ থাকি। শোয়েব ভাই, আপনার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। আপনি আমার জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন, এবং ইনশাল্লাহ আমরা আবার একসাথে আড্ডা দিব অন্য এক সাহিত্য আড্ডায়। সবাইকে ইনশাআল্লাহ। ধন্যবাদ এতক্ষণ যারা ছিলেন আমাদের সাথে।
শোয়েব ভাই, যদি আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান তাহলে বলতে পারেন। হ্যাঁ, যারা ছিলেন এতক্ষণ ধরে, এত কষ্ট করে যারা বসেছিলেন আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে খুব খারাপ সিচুয়েশন আমরা পার করছি, তাদেরকে সবাইকে বলবো অনেক সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, আর ইফতারের পর অনেক বেশি বেশি পানি পান করবেন। আর সবকিছুর উপরে হচ্ছে মানুষের শারীরিক মানে শরীরের যেভাবে যত্ন নিতে হয়, সেরকম যত্ন কিন্তু মনেরও নিতে হয়। আপনার শরীরের যত্নের পাশাপাশি মনের যত্নের জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে বই পড়া। অনেক বেশি বই পড়বেন। আমি এর আগেও যে কথাটা বলেছিলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, আমি যদি মানুষকে তিনটা কাজ করতে বলি, তাহলে তিনটা কাজের মধ্যে তিনটা কাজই হবে বই পড়া, বই পড়া এবং বই পড়া। সুতরাং বেশি বেশি করে বই পড়ুন। আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। অনেক ভালো ভালো বই পড়ুন, ভালো সময় কাটান। আর যারা আমরা মুসলিম ধর্ম বিলং করি, অবশ্যই রোজা রাখার পাশাপাশি যেন আমরা সবাই ভালো মতো ইবাদত বন্দিগি করতে পারি। আর অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা সবাই আসুন, আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে দোয়া করি যেন আমাদের এই পরিবেশটা খুব দ্রুত ঠিকঠাক হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আর আপনার সাথে আমি একটু যোগ করি, যে মহামারীর এই দিনে আপনি যেটা বলেছেন খুবই একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কথা বলেছেন, আমি বলবো সঠিক একটা কথা বলেছেন, যে করোনা ভাইরাসের পাশাপাশিও আমাদের আরেকটি মহামারী আমাদেরকে কিন্তু গ্রাস করছে, সেটা হচ্ছে যে আমাদের যে মানসিক অবসাদ বা বিষণ্ণতা। তো এটা আসলে আমাদেরকে এখন অনেকেই এটার সাফারিংস এর মধ্যে আছেন, সবাই কম বেশি ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তবে যারা আসলে এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সবাইকেই বলবো যে একটু ধৈর্য ধরতে এবং প্রার্থনা করা। নিজ নিজ ধর্মের প্রার্থনা অনেক সময় মনকে অনেক ভালো রাখে, চাঙ্গা রাখে। এবং পাশাপাশি বই পড়া, গল্পের বই পড়া, গান শোনা, বা যারা কোরআন তেলাওয়াত করা, বা অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম গ্রন্থ পাঠ করা, বা আরো বিভিন্ন কাজের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করা, বা বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখা। ইনফ্যাক্ট আমি বলবো, অনেকেই আসলে, এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন, আমি বলি যে অনেকেই হয়তো বা দেখা যায় যে বলে থাকে যে আমি গত বছরে শুনেছি যে আমাদের মধ্যে আসলে এখন অনেক মোটিভেশনাল স্পিকার, বা আমাদের আসলে অনেক মানুষ আসলে অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তা বলে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আসলে ইভেন ইফ, যদি আমরা দেখি যে অনেক সময় যে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি সেটা একদমই, যে গত বছর যখন এই সময়টার মধ্যে যাচ্ছি, একটা সময় আমার কাছেও মনে হয়েছে, কারণ আমরা তো আসলে এটার সাথে কখনো অভ্যস্ত ছিলাম না, ঘরের মধ্যে থাকা, চার দেয়ালের বন্দি থাকা। তো আবার তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুকে অনেক রথী মহারথীরা, অনেক মোটিভেশনাল স্পিকাররা হয়তো বলছে যে এই স্কিল শিখেন, ওইটা শিখেন, চাকরির ক্ষেত্রে এটা সুবিধা হবে, ওইটা সুবিধা হবে। এত শুনতে শুনতে একটা পর্যায়ে আবার আমার কাছে নিজে এটার সব ভালো দিকের আবার একটু খারাপ দিক থাকে, তো আবার মনে হয়েছে মাঝে মাঝে যে আমি মনে হয় তাহলে অনেক স্কিল জানি না, আমার তো তাহলে অনেক অনেক ল্যাকিংস আমার মধ্যে। হ্যাঁ, আমার তো অনেক কিছু, এটা আবার কিন্তু তখন আবার আরেক ধরনের নিরুৎসাহিত বা আরেক ধরনের অবসাদ ডেকে আনে। অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারটা অনেক সময় বিষণ্ণতা ডেকে আনে, আল্লাহ আমি তো অনেকের পিছিয়ে আছি, অমুক অমুক করে ফেলছে, অনেক কিছু শিখে ফেলছে। কিন্তু ট্রাস্ট মি, কখনো 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 কিছু না করে শুধুমাত্র বেঁচে থাকাটাই অনেক বড় অর্জন, আমি বলি। এই সময়টাতে আপনি যদি কিছু নাও করতে পারেন, আপনি যদি কোনো স্কিল ডেভেলপ করতে পারলে তো ভালো, কোনো কিছু যদি করতে পারেন, কোনো কিছু শিখতে পারেন, ভালো। কিন্তু তারপরও আমি বলবো, যদি মানসিক অবসাদে না থেকে আপনি যদি সেখান থেকে বের হয়ে চাঙ্গা থাকেন, মানসিকভাবে চাঙ্গা থাকেন, বন্ধু বান্ধবদের সাথে ওভার দ্য ফোন আড্ডা দেন, কথা বলেন, কিংবা পরিচিত মানুষের খোঁজ খবর নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই যথেষ্ট, এটাই অনেক বড়। কারণ বেঁচে থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন, যা এতদিন হয়তো করতে পারেন নাই। অনেক স্কিলই আপনি আবার নতুন করে শিখতে পারবেন, যদি শিখতে পারেন ভালো, এতদিনে যদি শিখতে পারেন, কোন টার্গেট অর্জন করে থাকতে পারেন, ভালো। কিন্তু না পারলেও হতাশ হবেন না, কারণ সময় সামনে অনেক পড়ে থাকবে। আপনি যদি বেঁচে থাকেন, সবার আগে দরকার সুস্থ থাকা, বেঁচে থাকা। তো এই ইনশাআল্লাহ। বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন সবাইকে এতক্ষণ। ধন্যবাদ, ভালো থাকবেন। শোয়েব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।